আসসালামু আলাইকুম। স্টোরি টেলিং বাই দীপ্তি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বৈজ্ঞানিক কল্পকাহিনী টুকি ও ঝায়ের প্রায় দুঃসাহসিক অভিযান গল্পটি বলবো। গল্পটির লেখক মোহাম্মদ জাফর ইকবাল। তাহলে চলুন শুরু করা যাক। আমার মাঝে মাঝে সায়েন্স ফিকশন নিয়ে কৌতুক করে কিছু একটা লেখার ইচ্ছে করে। টুকি এবং ঝায়ের প্রায় দুঃসাহসিক অভিযান বইটি সেরকম একটা ইচ্ছা থেকেই লেখা। যারা গোড়া সায়েন্স ফিকশন ভক্ত তারা আমার এরকম লেখা থেকে খুব বিরক্ত হন, কিন্তু আমার কিছু করার নেই। অনুপম প্রকাশনী থেকে এই বইটি নতুন করে প্রকাশ করা উপলক্ষে অনেক দিন পর আবার পড়ার সুযোগ হলো। এরকম কাহিনী যে আরও অনেকবার লিখতে হবে সে ব্যাপারটি আবারও নিশ্চিত হলো। এখানে মোহাম্মদ জাফর ইকবাল স্যারের সাইন এবং ডেট লেখা আছে। পূর্ব কথা। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টিতে দুজন মানুষ অন্ধকারে উবু হয়ে বসে আছে। একজনের নাম টুকি, অন্যজনের নাম ঝা। তাদের সামনে আবছা অন্ধকারে উঁচু মতন কিছু একটা দেখা যাচ্ছে। উপরে হঠাৎ একটা আলো জ্বলে উঠে নিভে যেতে দুজনেই চমকে উঠল। টুকির মনে হলো ঘটনাটা আগে ঘটেছে, কিন্তু কবে ঘটেছে, কোথায় ঘটেছে কিছুতেই সে মনে করতে পারল না। ভয় পাওয়া গলায় বলল, ওটা কি? টুকি এবং ঝা দুজনকে মিলিয়ে মোটামুটিভাবে একজন পুরো মানুষ তৈরি করা যায়। টুকি শুকনো কাঠির মতো, তার শরীরে মেদ বা চর্বি দূরে থাকুক, প্রয়োজনীয় মাংসটুকুও নেই। যেটুকু থাকা প্রয়োজন ছিল সেটা জমা হয়েছে ঝায়ের শরীরে। সে দেখতে দেখতে একটা ছোটোখাটো পাহাড়ের মতন। টুকি নাকের নিচে বিশাল গোঁফ, সেটাও খুব সহজে ঝায়ের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া যেত। বুদ্ধিশুদ্ধির ব্যাপারগুলো দুজনের মাঝে ঠিক করে ভাগাভাগি করা হয়নি। ঝায়ের ভাগে বেশ কম পড়েছে এবং সেটুকু মনে হয় টুকি পুষিয়ে নিয়েছে। কোনো একটা কিছু বুঝতে যখন ঝায়ের অনেক সময় লেগে যায় সেটা টুকি চোখের পলকে বুঝে নেয়। শুধু তাই নয়, যেটুকু না বুঝলেও ক্ষতি নেই কিংবা যেটুকু বোঝা উচিত নয় সেটাও সে বুঝে ফেলে। পুরো জিনিসটাতে একটা বিদঘুটে ঘোট পাকিয়ে ফেলে। চরিত্রের অন্যান্য দিকগুলোতেও তাই। টুকি হাসি তামাশার মাঝে নেই। কোনো একটি হাসির দৃশ্য দেখেও সে এর মাঝে হাসার কোনো কিছু খুঁজে পায় না। রসিকতার পুরো ব্যাপারটি পেয়েছে ঝা। অত্যন্ত কাঠখোট্টা একটা দৃশ্য দেখেও ঝা তার সমস্ত শরীর দুলিয়ে হা হা করে হাসতে শুরু করে। টুকি সন্দেহপ্রবণ মানুষ, কোনো কিছুকেই সে বিশ্বাস করে না। যা সাদাসিধে সহজ সরল, তাকে 10 বার বিক্রি করে দিলেও সেটা নিয়ে কোনো রকম আপত্তি করবে না। টুকি বদরাগী, চট করে খেপে গিয়ে হঠাৎ হঠাৎ একটা কাণ্ড করে বসে। যা মোটামুটি মাটির মানুষ, প্রয়োজনের সময়ও সে রেগে উঠতে পারে না। চেহারা, ছবি, চাল চলন বা চরিত্রের কোনো দিক দিয়ে তাদের কোনো মিল না থাকলেও একটা ব্যাপারে দুজনের মিল রয়েছে, তারা দুজনেই চোর। ছোটোখাটো ছিচকে চোর না, রীতিমতো চোরের বিশেষ কলেজ থেকে পাশ করা ডিপ্লোমাধারী পেশাদার চোর। ইন্টারগ্যালাকটিক বুলেটিন বোর্ডে তাদের নাম পরিচয় প্রায়ই ছাপা হয়। পুলিশ সবসময় হন্যে হয়ে তাদের খোঁজাখুঁজি করছে এবং তারা দুজনেই সবসময় পুলিশ থেকে এক ধাপ এগিয়ে থেকে নিজেদের রক্ষা করে চলেছে। শৈশবে টুকি এবং ঝা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্লুটোনিয়াম বা প্রতিরক্ষা দফতরের সফটওয়্যার চুরি করে হাত পাকিয়েছে। যৌবনে আন্তঃগ্যালাকটিক সন্ত্রাসী দলের জন্য পারমাণবিক বোমা চুরি করেছে। এখন দুজনেরই মধ্যবয়স, উত্তেজক জিনিসপত্রে উৎসাহ নেই। ইদানিং মূল্যবান রত্নের দিকে ঝুঁকে পড়েছে। সত্যি কথা বলতে কি, বড় একটা দাও মেরে চুরি চামারি ছেড়ে দিয়ে নিরিবিলি কোনো একটা গ্রহে বাকি জীবনটা কাটিয়ে দেবার জন্যে আজকাল মাঝে মাঝে দুজনের মন উসখুস করে। সেই অর্থে আজকে চুরির প্রজেক্টটা টুকি এবং ঝা দুজনের জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল। সেন্ট্রাল ব্যাংকের ভল্টে 224 ক্যারেটের হীরা এসেছে খবরটা সোলার নেটে দেখার পর থেকে দুজনেই সেটা গাপ করে দেওয়ার তালে ছিল। খোঁজখবর নিয়ে টুকি আর ঝা বসে বসে নিখুঁত পরিকল্পনা করেছে। জেট চালিত জুতো পরে দেওয়াল বেয়ে উঠে গেছে, মাইক্রো এক্সপ্লোসিভ দিয়ে দেওয়াল ফুটো করেছে, এক্সরে লেজার দিয়ে ভল্ট কেটেছে, রিকিপ সিস্টেমে লেখা কম্পিউটার ভাইরাস দিয়ে সিকিউরিটি সিস্টেম নষ্ট করেছে। তারপর 224 ক্যারেটের বিশাল হীরাগুলো নিয়ে সরে এসেছে। পুরো ব্যাপারটা একেবারে নিখুঁতভাবে পরিকল্পনা মাফিক কাজ করছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে একটা ঝামেলা হয়ে গেল। 294 তলা দালানের 182 তলায় এসে ঝায়ের বাথরুম পেয়ে গেল। সেখানে বাথরুম খুঁজে বের করে কাজ ছেড়ে নিচে নেমে আসতে আসতে দেখে ততক্ষণে সিকিউরিটি সিস্টেম খবর পেয়ে গেছে। সেন্ট্রাল ব্যাংকটা ঘিরে প্রায় 1 ডজন পুলিশের গাড়ি তাদের জন্য অপেক্ষা করছে। টুকি এবং ঝা তখন জেট চালিত জুতো ব্যবহার করে লাফিয়ে গাড়িতে উঠে বসে পালানোর চেষ্টা করেছে। পুলিশকে ধোকা দেওয়ার তাদের 8 ডজন প্রোগ্রাম রেডি করা থাকে। দেখতে নিরীহ দর্শন গাড়িটি আসলে একটা ভাসমান গাড়ি, নিচু হয়ে উঠতে পারে। সেটার চুরি তারা তাদের 8 ডজন প্রোগ্রাম ব্যবহার করেও পুলিশকে কোনোভাবে খসাতে পারল না। তখন আর কোনো উপায় না দেখে তাদের শেষ অস্ত্রটা ব্যবহার করতে হলো। তাদের ভাসমান গাড়িটিকে অ্যাক্সিডেন্টের ভান করে ধ্বংস করে দেওয়া হলো। আগে থেকেই সেখানে তাদের জামাকাপড় পণ্য সত্যিকারের টিস্যু দিয়ে তৈরি, তাদের চেহারার একজোড়া রোবট বসানো আছে। পুলিশ এই মুহূর্তে সেগুলোকে ধরে নানাভাবে জেরা করছে।
আর সেই ফাঁকে তারা সরে এসেছে। লুকিয়ে লুকিয়ে টুকি এবং ঝা যে জায়গায় এসে হাজির হয়েছে সেটি জংলা এবং নির্জন। বুকে ভর দিয়ে নিজেদের হাঁচর পাচর করে টেনে টেনে তারা প্রায় কয়েক কিলোমিটার চলে এসেছে। কনুইয়ের ছাল উঠে গেছে, ঝোপঝাড়ের খোঁচা খেয়ে খেয়ে মুখে জায়গায় জায়গায় কেটে গেছে। বিছুটি জাতীয় একটা গাছ ভুল করে ছুঁয়ে ফেলায় টুকি সারা শরীর চুলকাচ্ছে। কাদামাটিতে দুজনেই মাখামাখি এবং খুব সঙ্গত কারণে টুকির মেজাজ বাড়াবাড়ি রকম খারাপ হয়ে আছে। সে প্রায় 152 বারের মতো ঝাঁকে গালি দিয়ে বলল, রোবটের বাচ্চা রোবট কোথাকার, সাত মাত্র অপারেশনে কেউ বাথরুমে যায়? যা ছোটোখাটো ঝোপঝাড়কে মাটির সাথে মিশিয়ে দিয়ে নিজেকে হেঁচড়ে হেঁচড়ে সামনে নিতে নিতে বলল, আমি কি করব? তুমি জানো সিনথেটিক গলদা চিংড়ি আমার পেটে সয় না। পেটে সনাতে এগুলো খেলে কেন? মনোসোডিয়াম গ্লুটামেট দিয়ে ঝাল করে রেঁধেছে। জিভের স্বাদ বেড়ে গেল হঠাৎ। টুকি রেগে মেগে আরেকটা কি বলতে যাচ্ছিল, ঠিক তখন বড় বড় ফোঁটার বৃষ্টি পড়তে শুরু করলো। প্যাচ প্যাচে কাদায় আতডুবা হয়ে থেকে সে আকাশের দিকে তাকিয়ে বলল, একেই বলে কপাল, এখন এর মাঝে বৃষ্টি শুরু হলো। যা হাসি হাসি মুখে বলল, মৌসুমি বৃষ্টি একেবারে সময় মতো এসেছে। ইন্ডাস্ট্রিয়াল পলিউশন একেবারে ধুয়ে নিয়ে যাবে। টুকি রেগে মেগে বলল, তোমার বৃষ্টির 14 গোষ্ঠীর লিভারে ক্যান্সার হোক। যা মুখের হাসিকে আরও বিস্তৃত করে বলল, এত রেগে যাচ্ছ কেন? কি চমৎকার বৃষ্টি, দেখো না একবার, 3-4 ঘন্টার মাঝে থেমে যাবে। 3-4 ঘন্টা? টুকি মুখ খিচিয়ে বলল, ততক্ষণ আমরা কি করব? ভিজবো। মঙ্গল গ্রহের বৃষ্টিতে ভেজার একটা ট্যুর আছে। 750 ইউনিট দিলে 10 মিনিট ভিজতে দেয়। সিনথেটিক বৃষ্টি, আর এইটা হলো একেবারে খাঁটি প্রাকৃতিক বৃষ্টি। টুকি রেগে মেগে আবার কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। সামনে আবছা অন্ধকারে উঁচু মতন কিছু একটা দেখা যাচ্ছে। উপরে হঠাৎ আলো জ্বলে উঠে আবার নিভে গেল। টুকি ভয় পাওয়া গলায় বলল, ওটা কি? যা পকেট থেকে বায়োনোকুলার বের করে চোখে লাগিয়ে খানিকক্ষণ দেখে বলল, একটা দালান। এই জংলা জায়গায় দালান তৈরি করেছে কোন আহাম্মক? আর এইটা যদি দালানই হবে তাহলে দরজা জানালা কই? মানুষের খেয়াল। যা উদাস গলায় বলল, মনে নাই 99-এ একটা বাড়িতে চুরি করলাম, পুরো বাসাটা একটা থালার মতো, ছাদ নেই। টুকি কোনো কথা না বলে উবু হয়ে বসে বলল, এটা যদি সত্যি দালান হয় তাহলে এই বৃষ্টির মাঝে আমি আর কোথাও যাচ্ছি না। আমি দালানে বসে বিশ্রাম নেব। যদি কেউ থাকে? টুকি মেঘস্বরে বলল, থাকলে ঘাট ধরে বের করে দেব। যা ভয়ে ভয়ে বলল, এত কষ্ট করে এত বড় একটা দাও মারলাম, আর এখন যদি ছোটোখাটো বৃষ্টির জন্য ধরা পড়ে যাই, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। টুকি পাখির খাঁচার মতো তার টিং টিংয়ে বুকে সজোরে একটা থাবা দিয়ে বলল, এই বান্দা কোনো কাঁচা কাজ করে না। ব্রেন ট্রান্সপ্ল্যান্ট আইন সিদ্ধ হলে আমার ব্রেন এতদিনে 1,00,000-2,00,000 ইউনিটে বিক্রি হতো। দালানটা দেখতে নিরীহ মনে হলো, ভিতরে ঢোকা খুব সহজ হলো না। দালানটা ঘিরে প্রথমে কাঁটাতারের বেড়া, তারপর গোপন ইলেকট্রিক লাইন, অবশেষে উঁচু দেওয়াল। তারা ঘাঘু চোর না হলে প্রথমে ধরা পড়ে যেত, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সাবধানে উঁচু দালানটার কাছে এসে তারা কোনো দরজা খুঁজে পেল না। তখন মৌসুমী বৃষ্টি আরও চেপে এসেছে। অধৈর্য হয়ে এক্সট্রা লেজার দিয়ে কেটে একটা দরজা প্রায় বের করে ফেলছিল। ঠিক তখন ঝা দরজা খোলার গোপন ফুটোটা আবিষ্কার করে ফেললো। টুকি তার মাস্টার কি ভিতরে ঢুকিয়ে চাপ দিতে খুট করে দরজা খুলে গেল। ভিতরে আবছা অন্ধকার। সাধারণ ঘরবাড়ি দেখতে যেরকম হয়, দালানটির ভিতরে মোটেও সেরকম নয়। এটি যন্ত্রপাতিতে বোঝায়। টুকি এবং ঝা অনেক খুঁজেও উপরে ওঠা এলিভেটরটি খুঁজে পেল না। তখন বাধ্য হয়ে পায়ে সাকশন জুতা লাগিয়ে তারা পাইপ বেয়ে উপরে উঠতে থাকে। খানিক দূর উঠেই অবশ্য তারা একটা সিঁড়ি আবিষ্কার করে। সেই সিঁড়ি ধরে মোটামুটিভাবে দালানটার একেবারে উপরে উঠে গেল। নানা স্তরে নানা রকম ঘর পার হয়ে এলেও তারা আরাম করে বসার মতো কোনো জায়গা খুঁজে পেল না। যখন তারা প্রায় আশা ছেড়ে দিচ্ছিল, ঠিক তখন হঠাৎ করে দুজন মানুষের কথোপকথন শুনে টুকি এবং ঝা পা টিপে টিপে এগিয়ে গিয়ে দেখতে পেল, মাঝারি আকারের একটা ঘরে ভারী আরামদায়ক দুটি চেয়ারে প্রায় গা ডুবিয়ে দুজন বুড়ো মানুষ খোশ গল্প করছে। মানুষ দুজন টুকি এবং ঝাঁকে দেখে প্রায় ভূত দেখার মতো চমকে উঠে বলল, তোমরা কে? টুকি কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই বুড়ো মতন একজন ধমক দেওয়ার মতো করে বলল, তোমরা এখানে কি করছো? টুকি এবং ঝা পেশাদার চোর। তাদের সব কাজকর্ম হয় মানুষের অগোচরে। তারা সাধারণত মানুষের দেখা পায় না এবং হঠাৎ করে কোনো মানুষ ধমকে উঠলে খুব স্বাভাবিক কারণে তারা ভয় পেয়ে যায়। এবারও দুজনেই ভিতরে ভিতরে একটু ভয় পেয়ে গেল। টুকি ভয়টা গোপন করে তার ব্যাগ থেকে মাঝারি আকারের একটা অস্ত্র বের করে গলার স্বর মোটা করে বলল, একটা কথা বললে ঘিলু বের করে দেব। ঝা অস্ত্রটার দিকে এক নজর তাকিয়ে চাপা গলায় বলল, এটা তো ট্র্যাঙ্কুলাইজার গান, এটা দিয়ে কি ঘিলু বের হবে? টুকি এবারে ঝায়ের দিকে তাকিয়ে একটা বাজ খাই ধমক দিয়ে বলল, চুপ করো তুমি। বুড়ো মানুষদের একজন বলল, কিন্তু
টুকির ধমক খেয়ে ঝায়ের মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। এবারে সে মনের ঝাল মেটালো মানুষগুলোর উপরে। চিৎকার করে বলল, কোনো কথা নয়, এক দাবড়া দিয়ে মাথা ভেঙে দিব। মানুষটা তখন কিছু একটা বলার চেষ্টা করলো, বলল, কিন্তু ঝা তখন অঙ্গভঙ্গি করে মাথা ভেঙে দেবার ভান করে দাঁত কিরমির করে এগিয়ে যায় এবং সেটা দেখে টুকি পর্যন্ত একটু ঘাবড়ে গিয়ে কি করবে বুঝতে না পেরে গুলি করে বসলো। ট্র্যাঙ্কুলাইজার গানের গুলি খেয়ে মানুষ দুজন ফোঁস জাতীয় একটা শব্দ করে সাথে সাথে গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল। ঘুম যে গাঢ় সেটি প্রমাণ করার জন্যেই সম্ভবত সাথে সাথে তাদের নাক ডাকতে শুরু করে। ঝা তার মুখের ভয়ঙ্কর অঙ্গভঙ্গিটি ধরে রেখে বলল, কি হলো, মরে গেল নাকি? মরবে কেন? টুকি বিরক্ত হয়ে বলল, ট্র্যাঙ্কুলাইজার গানের গুলি খেয়ে ঘুমিয়ে গেছে, দেখছো না নাক ডাকছে। যা ঠিক বুঝতে পারলো না মুখে ভয়ঙ্কর ভঙ্গিটি ধরে রাখবে কিনা দ্বিধান্বিত হয়ে খানিকটা প্রশ্নের ভঙ্গিতে টুকির দিকে তাকালো। টুকি তার অস্ত্রটি ব্যাগে ঢুকাতে ঢুকাতে বলল, যাও এদের বাইরে রেখে এসো। যা অবাক হয়ে বলল, কেন? শুনতে পাচ্ছ না জেট ইঞ্জিনের মতো নাক ডাকছে? কেউ কানের কাছে এভাবে নাক ডাকলে বিশ্রাম নেওয়া যায়? যা ইতস্তত করে বলল, কিন্তু আমার একটু বাথরুমে যাওয়ার দরকার ছিল, সিনেটিক গলদা চিংড়িগুলো পেটের মাঝে। যেতে তোমাকে না করছে কে? মানুষগুলোকে বাইরে রেখে বাথরুমে কেন? ইচ্ছে হলে নরকে চলে যাও। যা খুব বিরক্ত হয়ে ঘুমিয়ে থাকা বুড়ো মানুষ দুটির শার্টের কলার ধরে টেনে টেনে ঘরের বাইরে নিয়ে গেল। টুকি নরম চেয়ারে গা ডুবিয়ে বসে সামনে রাখা বিশাল ভিডিও স্ক্রিনের টেলিভিশনটি চালু করার চেষ্টা করতে থাকে। এরকম সময় পাবলিক চ্যানেলগুলোতে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান হয়। বড় ধরনের কিছু একটা চুরি করে এসে সে সবসময় উচ্চাঙ্গ সঙ্গীত শুনে তার স্নায়ুকে শীতল করে থাকে। এখন সে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে উচ্চাঙ্গ সঙ্গীত দূরে থাকুক কোনো ধরনের অনুষ্ঠানই শুনতে পেল না। সব চ্যানেলই নানা ধরনের দুর্বোধ্য যান্ত্রিক ছবি। টুকি বিরক্ত হয়ে টেলিভিশন বন্ধ করে দেয়। মানুষ দুটিকে বাইরে রেখে ফিরে আসতে ছায়ের খুব বেশি সময় লাগার কথা নয়, কিন্তু দেখা গেল তার কোনো দেখা নেই। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে কী করবে বুঝতে না পেরে টুকি তার নরম চেয়ার থেকে উঠে ঘরটাতে পায়চারি শুরু করে এবং ঠিক তখন সে আবিষ্কার করলো ঘরের এক কোনায় একটি রোবট চুপ করে দাঁড়িয়ে তার দিকে সবুজ ফটোসেলের চোখে তাকিয়ে আছে। টুকি প্রথমে চমকে উঠল, তারপর সাহসে ভর করে কাছে এগিয়ে গিয়ে বলল, এই রোবট। রোবটটি কোনো কথা না বলে কয়েকবার চুপ পিট করলো। টুকি আবার বলল, এই রোবট, কথা বলছো না কেন? রোবটটি এবারও প্রশ্নের উত্তর না দিয়ে চোখ দুটি আরও কয়েকবার পিট করলো। টুকি যখন তৃতীয়বার প্রশ্ন জিজ্ঞেস করবে কিনা চিন্তা করছে, ঠিক তখন ঝা ঘরে এসে ঢুকলো। সে ভিজে জবজবে হয়ে আছে। টুকি অবাক হয়ে জিজ্ঞেস করলো, সে কি, তুমি ভিজলে কেমন করে? বাইরে যা বৃষ্টি, ভিজবো না? টুকি চোখ কপায় তুলে বলল, এই বৃষ্টি তুমি বাইরে গেলে কেন? তুমি না বললে মানুষগুলোকে বাইরে রেখে আসতে? আরে রোবটের বাচ্চা, আমি বলেছিলাম ঘরের বাইরে। যা খানিকক্ষণ হাঁ করে থেকে অপ্রস্তুতের মতো বলল, আমি ভেবেছি তুমি বলেছো বিল্ডিংয়ের বাইরে। ঠিক এই সময় সমস্ত বিল্ডিংটা মৃদু মৃদু কাঁপতে শুরু করে এবং কোথায় জানি একটা মৃদু গুঞ্জন শোনা যায়। সামনে বড় ভিডিও স্ক্রিনগুলোতে বিচিত্র সব নকশা খেলা করতে থাকে। যা মাথা নেড়ে বলল, এই বিল্ডিংয়ের সব কিছু আজব, কেমন শব্দ করছে দেখছো? টুকি মাথা নাড়ল। যা বলল, সারা বিল্ডিংয়ে কোনো বাথরুম নেই। বাথরুম নেই? না, একটা আছে, সেটা উল্টো। টুকি অবাক হয়ে বলল, উল্টো? হ্যাঁ, ছাদ থেকে ঝুলছে। এটা কী ধরনের ফাজলামো? আমরা কি উড়ে উড়ে গিয়ে বাথরুম করব? টুকি খানিকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে ঝায়ের দিকে তাকিয়ে থেকে হঠাৎ ভয়ানক চমকে উঠে বলল, সর্বনাশ। ঝা ভয় পেয়ে বলল, কি হয়েছে? পালাও, এখান থেকে পালাও। কেন, কি হয়েছে? বুঝতে পারছো না? এটা একটা মহাকাশযান। মহাকাশযান? হ্যাঁ, মহাকাশযান। মহাকাশযানে কোনো সোজা উল্টো নেই। সেখানে মহাকর্ষ নেই বলে সব কিছু ভাসতে থাকে। এটাও নিশ্চয়ই মহাকাশে যাবে। শুনতে পাচ্ছ না ইঞ্জিন চালু হয়েছে? যা কান পেতে শুনলো, সত্যি সত্যি গুমগুম করে ইঞ্জিন শব্দ করছে। সে ফ্যাকাশে মুখে বলল, যে দুজনকে বাইরে রেখে এসেছি তারা মহাকাশচারী? হ্যাঁ। সর্বনাশ, নিচে চলো, বের হতে হবে এখান থেকে। টুকি বিদ্যুৎ বেগে নিচে ছুটতে থাকে। পিছনে পিছনে ঝা। ছুটতে ছুটতে তারা শুনতে পায় ইঞ্জিনের শব্দটা বাড়ছে। দেয়াল, মেঝে, ছাদ সব কিছু কাঁপতে শুরু করেছে। কোনো রকম নিচে এসে দরজা খোলার জন্য হ্যান্ডেলে হাত রাখতেই হঠাৎ প্রচণ্ড শব্দ শোনা গেল এবং হঠাৎ করে তারা বুঝতে পারলো মহাকাশযানটি উপরে উঠতে শুরু করেছে। টুকি এবং ঝা হুমড়ি খেয়ে পড়ল এবং তাদের মনে হতে লাগলো অদৃশ্য একটা শক্তি তাদেরকে মেঝের সাথে চেপে ধরে রেখেছে। ঝা কোনো মতে বলল, নড়তে পারছি না। পারবে না, 10G এক্সেলারেশন। ঝা টুকির দিকে তাকিয়ে বলল, তোমার বয়স বেড়ে যাচ্ছে। সর্বনাশ, মুখের চারমা নিচে ঝুলে যাচ্ছে। টুকি রেগে বলল, বয়স নয় রোবটের বাচ্চা কোথাকার, এক্সেলারেশনের চামড়া ঝুলে যাচ্ছে। কি অদ্ভুত লাগছে তোমাকে। তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে না। টুকি চেষ্টা করে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, সব দোষ তোমার। তুমি যদি 182 তলার বাথরুমে না যেতে। দোষ আমার? তুমি যদি এই বিল্ডিংয়ে না আসতে। ঝায়ের কথা তার মুখে আটকে গেল।
মহাকাশযানটি এখন প্রচণ্ড বেগে উপরে উঠছে এবং তার ভয়ঙ্কর ত্বরণের জন্য চোখের সামনে একটা লাল পর্দা ঝুলতে থাকে। সেই লাল পর্দা গাঢ় থেকে গাঢ়তর হয়ে একসময় অন্ধকার হয়ে আসে। জ্ঞান হারানোর আগের মুহূর্তে শুনল রিনরিনের গলায় কে যেন বলল, M71-এ মানুষের তৃতীয় কলোনিতে আপনাদের ভ্রমণ আনন্দময় হোক। টুকি অনেক কষ্টে চোখ খুলে তাকালো। তারপর নিশ্চল হয়ে দাঁড়ানো রোবটটি কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, আপনারা আপনাদের জন্য নির্দিষ্ট চেয়ারে না বসে মেঝেতে চ্যাপ্টা হয়ে কেন শুয়ে আছেন আমি জানি না। টুকি চাপা গলায় বলল, চুপ করো হতভাগা। আপনারা যদি আপনাদের জন্য নির্দিষ্ট চেয়ারে বসে থাকতেন তাহলে আপনাদের বর্তমান শারীরিক যন্ত্রণা উপশম করার জন্য মস্তিষ্ক বিশেষ তরঙ্গ পাঠানো যেত, কিন্তু এখন কিছু করার নেই। আপনাদের উপরে তুলে নেওয়া প্রায় অসম্ভব। যা চি করে বলল, কেন? আপনার স্বাভাবিক ওজনই 150 কেজির কাছাকাছি। এখন আপনার ওজন দাঁড়িয়েছে 1500 কেজি। কতক্ষণ এরকম থাকবে? বেশ অনেকক্ষণ। কষ্ট কি আরও বাড়বে? কষ্ট এখনও শুরু হয়নি, কিছুক্ষণের মাঝে শুরু হবে। যা কাতর গলায় বলল, কিছু কি করা যায় না? একটা উপায় আছে, আপনাদের মাথায় আঘাত দিয়ে অচেতন করে দেওয়া, তাহলে কিছু টের পাবেন না। টুকি এবং ঝোয়া প্রবল বেগে মাথা নেড়ে নিষেধ করার চেষ্টা করলো, কিন্তু অদৃশ্য কোনো একটা শক্তি এত জোরে তাদেরকে মেঝের সাথে চেপে ধরে রেখেছে যে শরীরে একটা মাংসপেশিও এতটুকু নাড়াতে পারল না। টুকি এবং ঝা অনেক কষ্টে চোখ খুলে আতঙ্কে নীল হয়ে দেখলো রোবটটি বড় সাইজের একটা গদা নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। ভয়ে গদার আঘাতের নাকি মহাকাশযানের প্রচণ্ড গতিবেগের ত্বরণের কারণে তার জ্ঞান হারিয়েছে, সেটা টুকি কিংবা ঝা কারোর মনে নেই। জ্ঞান ফিরে ঝা আবিষ্কার করলো মাধ্যাকর্ষণহীন একটা ঘরে সে ভেসে বেড়াচ্ছে। ঘরের সুমসাম নীরবতা। মাথা ঘুরিয়ে দেখলো টুকিও ভাসতে ভাসতে কুণ্ডলি পাকিয়ে ঘুমাচ্ছে। কপালের কাছে খানিকটা জায়গা আলুর মতো ফুলে আছে। নিশ্চয়ই সেখানে রোবটের বাচ্চা রোবট গদা দিয়ে মেরেছিল। ঝা টুকিকে জাগিয়ে তোলার জন্য তার কাছে যেতে চাইলো, কিন্তু ব্যাপারটা সোজা নয়। যা এক জায়গায় হাঁচড় পাচড় করতে থাকে, কিন্তু 1 সেন্টিমিটার সামনেও এগুতে পারে না। আপনি কি ব্যায়াম করছেন? আমি কখনো কাউকে ব্যায়াম করতে দেখিনি। গলার স্বর শুনে ঝা নিচে তাকালো। সেখানে সোজা হয়ে রোবটে দাঁড়িয়ে আছে। রাগ চেপে বলল, না, আমি ব্যায়াম করছি না, আমি সামনে যাবার চেষ্টা করছি। সামনে যেতে হলে আপনাকে পিছনে ধাক্কা দিতে হবে। প্রাচীন বিজ্ঞানী নিউটন ভরবেগের সাম্যতার এই সূত্র আবিষ্কার করেছিলেন। পিছনে ধাক্কা দিলে প্রতিক্রিয়া হিসেবে সামনে একটি ক্রিয়া হয়। সেই ক্রিয়াতে যা ঠান্ডা মেজাজের মানুষ সাধারণত রাগ করে না। এবারে রেগে উঠে বলল, চুপ করো হতবাঘা, না হয় এক রদ্দা দিয়ে ঘিলু বের করে দেব। রোবটটি তার গলার স্বরে এক ধরনের উৎফুল্ল ভাব ফুটিয়ে বলল, আপনি কি রাগ করছেন? আমি কখনো কাউকে রাগ করতে দেখিনি। রোবট ফার্মে আমার বন্ধুরা বলেছে মানুষ যখন রাগ হয় তখন নাকি তারা বিচিত্র সব কাজকর্ম করে। সেটা দেখা নাকি অভূতপূর্ব অভিজ্ঞতা। আপনি আরও একটু রাগ করবেন? আমি আবার দেখি। যা চোখ পাকিয়ে রোবটটার দিকে তাকিয়ে পা দিয়ে কাছাকাছি একটা দেওয়াল ধাক্কা দিয়ে টুকির দিকে এগিয়ে গেল। কাছে এসে তাকে বার কতক ঝাঁকুনি দিতে এসে চোখ খুলে চিৎকার করে বলল, ধরা পড়ে গেছি, পুলিশ এসে গেছে। না, ঝা মাথা নেড়ে বলল, ধরা পড়িনি, কিন্তু ধরা পড়লেই অনেক ভালো ছিল। আমরা এখন মহাকাশে। টুকির সব কথা মনে পড়ে গেল এবং সে সাথে সাথে ধর্মর করে উঠে বসার চেষ্টা করতে থাকে। শূন্যে ভাসমান অবস্থায় ধর্মর করে উঠে বসা যায় না। কাজে টুকি উলট পালট খেয়ে এক জায়গায় ঘুরতে শুরু করলো। তাকে থামাতে গিয়ে ঝাও একই জায়গায় উলট পালট খেতে লাগলো। রোবটটি নিচে দাঁড়িয়ে বলল, মানুষ প্রজাতির নির্বোধ কাজ দেখা বড় আনন্দের। তুই কোনো মতে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, বেটা রোবটের বাচ্চা, তুই ভাসছিস না কেন? সোজা হয়ে দাঁড়িয়ে আছিস কেমন করে? আমার পায়ে রয়েছে বিশেষ সাকশন জুতো, তাহলে আমাদের সেই জুতো দিচ্ছিস না কেন? আপনার চাইছেন না তাই দিচ্ছি না। ঠিক আছে, এখন চাইলাম, এক্ষুনি এনে দিচ্ছি। আপনাদের পায়ের সাইজ যেন কত? কিছুক্ষণের মাঝে টুকি এবং ঝা তাদের পায়ে সাকশন জুতো পরে মেঝেতে স্থির হলো। প্রথমে তারা জানার চেষ্টা করলো এই মুহূর্তে মহাকাশযানটা কোথায় আছে এবং কোন দিকে যাচ্ছে। রোবটটিকে জিজ্ঞেস করতেই সে বলল, আমি জানি, কিন্তু বলবো না। কেন বলবে না? এটি একটি গোপন প্রজেক্ট। রোবটের বাচ্চা রোবট, এই গোপন প্রজেক্টে আমরা বসে আছি আর আমরা জানতে পারবো না কোথায় যাচ্ছি। আমি রোবটের বাচ্চা নই। রোবটটি মাথা নেড়ে বলল, আমার নাম রবি। ওই একই কথা। এক কথা নয়, রোবটের বাচ্চা রোবট সম্পূর্ণ অর্থহীন কথা। রোবটের বিয়ে হয় না এবং রোবটের বাচ্চা হয় না। আমার নাম রবি। ঠিক আছে ঠিক আছে, রবি তুমি বলো আমরা কোথায় যাচ্ছি। রবি শান্ত গলায় বলল, এটা বলা যাবে না। টুকি দাঁত কিরমির করে বলল, বলা যাবে না? না, এই প্রজেক্টে যাদের যাওয়ার কথা ছিল আপনারা তাদের ফেলে রেখে চলে এসেছেন। আপনারা বেআইনি, মনে হচ্ছে অনেক বড় গোলমাল পাকিয়ে দিয়েছেন। যা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, এখন কি হবে? জানি না। আমি যখন আপনাদের কথা বলেছি তখন পৃথিবীর কন্ট্রোল রুমে বিশাল হইচই শুরু হয়েছে। যিনি ডিরেক্টর তিনি মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বলছেন, সাদে কিলিয়ে ভর্তা বানাও। তাই বলেছেন? হ্যাঁ, এটাই মনে হচ্ছে অফিসিয়াল নির্দেশ। আপনাদের দুজনকে কিলিয়ে ভর্তা বানাতে হবে। কখন করতে হবে জানালেই কাজ শুরু করে দেব।
সেন্ট্রাল ডাটাবেস থেকে শুধু জেনে নিতে হবে কিলিয়ে কথাটার মানে কি আর ভর্তা কথাটার মানে কি। আপনারা জানেন? টুকি রবির শক্ত হাতের মুঠির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা জানি। আমরা যদি বলে দিই তাহলেও কি সেন্ট্রাল ডাটাবেস থেকে জানার দরকার আছে? ভালো করে বুঝিয়ে দিলে দরকার হবে না। টুকি উদাস গলায় বলল, কিলিয়ে ভর্তা করার মানে যত্ন করে রাখা, কোনো অসুবিধা যেন না হয়। যা যোগ করলো, বিশেষ লক্ষ্য রাখা যেন খেতে কোনো অসুবিধা না হয়। সিনথেটিক খাবার না দিয়ে প্রাকৃতিক খাবার, বড় বড় গলদা চিংড়ি। হ্যাঁ, টুকি মাথা নেড়ে বলল, সাথে নরম বিছানা আর ঘুম থেকে ওঠার পর ভালো পানীয় এবং ক্লাসিক্যাল মিউজিক। পরিষ্কার কাপড়, সিনথেটিক নয়, 100% কটন। হাল ফ্যাশন হলে ভালো হয়, ঢিলে ঢালা ধরনের। 2 ঘন্টা পর পর নাস্তা, মেনু কী হবে আগে থেকে জানিয়ে রাখা। গোসলের পানি হবে হালকা কুসুম কুসুম গরম। রবি চোখ পিটপিট করে বলল, মানুষের ভাষা বড়ই বিচিত্র। কিলিয়ে ভর্তা করা, 3 শব্দের একটা বাক্য, অথচ এর অর্থ কত ব্যাপক। সত্যিই বিচিত্র। টুকি এবং ঝা একসাথে মাথা নাড়ল। কিলিয়ে ভর্তা করার ব্যবস্থা হওয়ার পরেও টুকি এবং ঝা মন মরা হয়ে মহাকাশযানে বসে আছে। প্রথম কিছুক্ষণ মহাকাশযানের জানালা দিয়ে নীল পৃথিবীটাকে দেখা গেছে, এখন আর দেখা যাচ্ছে না। মহাকাশযানের বড় বড় ইঞ্জিনগুলো চালু হয়ে সেটাকে পৃথিবী থেকে দূরে সরিয়ে নিচ্ছে। সারা জীবন চুরিচামারি করে কাটিয়েছে বলে গ্রহ নক্ষত্রের দিকে তাকিয়ে দেখেনি। যদি গ্রহ নক্ষত্রের অবস্থান সম্পর্কে সাধারণ জ্ঞানটুকুও থাকতো, তাহলে তারা বুঝতে পারত মহাকাশযানটি মঙ্গল গ্রহের পাশ কাটিয়ে বৃহস্পতির মহাকর্ষ বলকে ব্যবহার করে একটি হাইপার ডাইভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মহাকাশযানের ছোট ঘরটাতে তাদের কাজকর্ম বিশেষ কিছু নেই, সময় কাটানো একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অন্য সময় হলে টুকি এবং ঝা ঝগড়াঝাটি করে সময় কাটাতে পারত, কিন্তু এখন সেটাও করতে পারছে না। প্রত্যেকবার তারা একে অপরের উপর রেগে উঠতে রবি গলায় তার যান্ত্রিক ধরনের আনন্দ ঢেলে বলে, কি চমৎকার, কি চমৎকার! আপনারা নিশ্চয়ই রাগ করছেন। আমি শুনেছি মানুষের রাগের প্রথম পর্যায়ে নাকি একে অন্যের সম্পর্কে কুৎসিত মন্তব্য করে। সেগুলি নাকি শুনতে খুব ভালো লাগে। রাগারাগির দ্বিতীয় পর্যায়ে নাকি একজন অন্যজনের নাকে হাত দিয়ে আঘাত করে, সেটি দেখলে নাকি অনেক আনন্দ হয়। কখন আপনারা একে অন্যকে আঘাত করবেন? কাজেই যত রাগী হোক, টুকি এবং ঝা চুপ করে মুখ শক্ত করে বসে থাকে। খুব যখন মন খারাপ হয়, তখন তাদের ঝোলা বের করে চুরি করে আনা হীরার টুকরোগুলোকে হাত বোলায়। হাতের মুঠির মতো বড় বড় হীরা, কয়েকটা কাটা হয়েছে, কয়েকটা কাটা হয়নি। হাত বোলাতে তাদের বড় ভালো লাগে। পৃথিবীতে ফিরে গিয়ে এগুলো বিক্রি করে কোনো একটা দ্বীপ কিনে নিয়ে মোটামুটিভাবে বাকি জীবনটা আরামে কাটিয়ে দেওয়া যাবে। কিন্তু পৃথিবীতে ফিরে যাবে সেরকম কোনো আশা এই মুহূর্তে তাদের সামনে নেই। মহাকাশযানটি বৃহস্পতি এবং নেপচুনের মাঝামাঝি এসে হাইপার ডাইভ দিয়ে সৌরজগৎ থেকে অদৃশ্য হয়ে গেছে। সেটা বের হয়েছে গ্যালাক্সির অন্য পাশে, সেখানকার M71 নক্ষত্রপুঞ্জে, যার আশেপাশে বসতিযোগ্য অনেকগুলো গ্রহ উপগ্রহ রয়েছে, এবং যে গ্রহ উপগ্রহগুলোতে একসময় পৃথিবীর মানুষেরা তাদের কলোনি তৈরি করেছিল। টুকি এবং ঝা সেই কলোনিগুলোর অস্তিত্বের কথাই জানতো না। কাজে সেখানে যে বিগত 2 শতাব্দী থেকে চরম অরাজকতা চলছে, সেটা জানারও তাদের কোনো উপায়ই ছিল না। শুয়ে বসে থেকে এবং ভালো খেয়ে টুকি এবং ঝায়ের স্বাস্থ্যের খানিকটা উন্নতি হলো, কিন্তু কিছু না করে এবং 24 ঘন্টা রবি নামের হামাগোবা রোবটটার কথা শুনতে শুনতে তাদের মন মেজাজের অবস্থা হলো খুব খারাপ। রবির কপট ট্রেনের কানেকশন কেটে তাকে অচল করে রাখা টুকি কিংবা ঝায়ের জন্যে এমন কিছু কঠিন ব্যাপার নয়, কিন্তু মহাকাশযানের কোথায় কী আছে সেগুলো রবি ছাড়া আর কেউ জানে না বলে তাকে চলাফেরা করতে দিতে হচ্ছে। হাইপার ডাইভ দেওয়ায় 2 সপ্তাহ পর রবির যন্ত্রণায় টুকি এবং ঝায়ের জীবন যখন মোটামুটি অসহ্য হয়ে উঠল, তখন হঠাৎ করে তাদের জীবনে খানিকটা উত্তেজনা দেখা দিল। ঘুম থেকে উঠে তারা আবিষ্কার করলো এই নক্ষত্রপুঞ্জের সবচেয়ে হিংস্র এবং সবচেয়ে যুদ্ধবাজ বিদ্রোহী দলটি তাদের মহাকাশযানটিকে দখল করে বিচিত্র একটি গ্রহে নামিয়ে ফেলেছে। টুকি, ঝা এবং রবিকে মহাকাশযান থেকে নামিয়ে বিদ্রোহী দল তাদের আস্তানায় নিয়ে যেতে থাকে। যারা তাদেরকে টেনে হিঁচড়ে নামিয়েছে তারা সবাই খুব উগ্র প্রকৃতির মানুষ। টুকি এবং ঝাঁকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে নিতে নিতে তাদের সম্পর্কে নানা ধরনের অসম্মানজনক কথা বলতে লাগলো। টুকি এবং ঝা অবশ্যই বিশেষ কিছু মনে করলো না। তাদের জীবনে তার অসংখ্যবার এরকম পরিবেশে পড়েছে। রবি অবশ্য সারাক্ষণ তাদের জ্বালাতন করতে লাগলো। পিছু পিছু হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, আপনারা কি ভয় পাচ্ছেন? টুকি মুখ শক্ত করে বলল, পেয়েছে, তাতে তোমার বাবার কি? না, আমি শুনেছি মানুষ খুব ভয় পেলে জামা কাপড়ে নাকি পেচ্ছাপ করে দেয়। আপনারা কি পেচ্ছাপ করে দিয়েছেন? যা দাঁত কিরমির করে বলল, না করিনি। কেমন করে জানেন করেননি? হয়তো নিজে অজান্তে করে দিয়েছেন। আমি শুনেছি মানুষ নিজের অজান্তে পেচ্ছাপ করে দেয়। ব্ল্যাডার বলে একটা জিনিস থাকে, কিডনি থেকে ফিল্টার হয়ে পেচ্ছাপ সেখানে এসে জমা হয়, সেটাকে যেটা কন্ট্রোল করে। চুপ করা হতভাগা, ফিউজড বাল্ব, প্যাচ কাটের স্ক্রু। ঝায়ের ধমক খেয়েও রবি নিবৃত্ত হলো না। ফিসফিস করে বলল, মানুষ ভয় পেয়ে তাদেরকে নাকি খুব বিচিত্র দেখায়।
আপনাদেরকেও বিচিত্র দেখাচ্ছে। কি মনে হয় এখন আপনাদেরকে গুলি করে মারবে? তাহলে ভয় পেয়ে নিশ্চয়ই কাপড়ে পেচ্ছাপ করে দেবেন। আচ্ছা, পেচ্ছাপ জিনিসটা কি? তার পিএইচ কত, স্পেসিফিক গ্রাভিটি, কেমিক্যাল কম্পোজিশন, রংটা কি? পেছন থেকে রবির পিছনে কষে একটা লাথি মারার ইচ্ছা ঝাঁকে অনেক কষ্ট করে সংবরণ করতে হলো। টুকি এবং ঝাঁকে বিদ্রোহী দলের নেতার সামনে এনে প্রায় ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হলো। নেতা মানুষটির বয়স খুব বেশি নয়, মাথায় বড় চুল এবং লম্বা লম্বা গোঁফ, গায়ের রং ফ্যাকাশে, চৌধুরী ঢুঢুলু এবং টকটকে লাল, ঢিলঢালা আলখাল্লার মতো একটা ক্যাটকেটে হলুদ রঙের কাপড় পরে আছে। ঢুঢুলু চোখে টুকি এবং ঝাঁকে এক নজর দেখে বলল, এরাই তারা? রাগে রাগে চেহারার একজন মোটা গলায় বলল, জি হুজুর। তারপর সে টুকি এবং ঝায়ের পিছনে গুতা দিয়ে বলল, আমাদের নেতাকে অভিবাদন করো। টুকি শুকনো মুখে বলল, অভিবাদন কেমন করে করে? মাটিতে মাথা টেকাও বেকুব কোথাকার। টুকি এবং ঝা মাটিতে মাথা টেকাতে যাচ্ছিল, তখন বিরোধী দলের নেতাটি গুরুগম্ভীর গলায় বলল, তুমি বেকুব কাকে বলছো? এই দুজন হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুদ্ধ পরিচালনাকারী অস্ত্রবিজ্ঞানী রিকি এবং ফ্রাউল। টুকি এবং ঝা চমকে উঠল। তারা নিচু শ্রেণীর চোর, বিজ্ঞানী রিচি ফ্রাউল নয়। কিন্তু সেটা এখন বলা ঠিক হবে কিনা বোঝা যাচ্ছে না। দলের নেতা তার লম্বা গোফে হাত বুলিয়ে ঢুঢুলো চোখকে যেটুকু সম্ভব খুলে বলল, এই দুজন অস্ত্রবিজ্ঞানীকে গোপনে আমাদের M71 এলাকায় পাঠানো হয়েছে। আমরা তাদের ধরে ফেলেছি। এখন তাদেরকে কত দামে গ্যালাকটিক হাই কমান্ডের কাছে বিক্রি করতে পারবো চিন্তা করে দেখেছো কেউ? যে মানুষটি টুকি এবং ঝাঁকে মাটিতে মাথা ঠেকে অভিবাদন করার জন্য পিড়াপিড়ি করছিল, সে এবারে খুব কাঁচুমাচু হয়ে পড়ল। মাথা নিচু করে বলল, বুঝতে পারিনি স্যার, একেবারে চোরের মতো চেহারা ছবি। চুপ কর বেয়াদব, এক্ষুনি বিজ্ঞানী রিচি এবং ফ্রাউলের পায়ে চুমু খেয়ে ক্ষমা চাও। যারা টুকি এবং ঝাঁকে মহাকাশযান থেকে ধরে এনেছে তাদের অনেকেই এবার উবু হয়ে টুকি এবং ঝায়ের পায়ে চুমু খাবার চেষ্টা করতে লাগলো। ঝা মোটামুটি হতবাক হয়ে ব্যাপারটা দেখছিল। টুকি ততক্ষণে খানিকটা আন্দাজ করতে পেরেছে। বৃষ্টির রাতে আশ্রয় নেবার জন্য মহাকাশযানে উঠে বুড়ো মতন যে দুজন ভদ্রকে মানুষকে বৃষ্টির মাঝে বাইরে ফেলে এসেছিল তারা নিশ্চয়ই বিজ্ঞানী রিচি আর ফ্রাউল। তারা সেই মহাকাশযানটিতে করে এসেছে বলে তাদেরকেই মনে করেছে অস্ত্রবিজ্ঞানী রিচি আর ফ্রাউল। এই রকম মাথা গরম বিদ্রোহী দলকে সত্যি কথাটা তাড়াতাড়ি বলে দেওয়া ভালো। এটি গোপন রাখার চেষ্টা করেও খুব লাভ হয় বলে মনে হয় না। তুই কেশে গলা পরিষ্কার করে বলল, এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমার আসলে বিজ্ঞানী রিচি আর ফ্রাউল নই। আমার নাম হচ্ছে টুকি আর এ হচ্ছে ঝা। বিরোধী দলের নেতা হা হা করে হেসে উঠে বলল, আমি ঠিক এরকম একটা উত্তরের জন্য অপেক্ষা করছিলাম মহামান্য অস্ত্রবিজ্ঞানী রিচি এবং ফ্রাউল। এর আগের বার আমরা যখন গ্যালাকটিক অ্যাম্বাসেডরকে ধরেছিলাম তিনিও প্রথমে কিছুতেই স্বীকার করতে চাচ্ছিলেন না। শেষে আমরা যখন একটা একটা করে তার নাকের লোম ছিঁড়তে শুরু করলাম। নাকের লোম? হ্যাঁ, তখন সব স্বীকার করে ফেললেন। আপনারা অবশ্যই জ্ঞানী মানুষ, আপনাদের উপর নিচু স্তরে অত্যাচার করতে ইচ্ছে করে না, কিন্তু দরকার পড়লে আর কি করব? টুকি মাথা নেড়ে বলল, কিন্তু আসলে আমরা সত্যিই বিজ্ঞানী নই। খুব যেন একটা মজার কথা শুনেছে এরকম ভান করে বিদ্রোহী দলের নেতা জিজ্ঞেস করলো, তাহলে আপনারা কি? আমরা আসলে চোর। চোর? হা হা হা। দলপতির সাথে অন্য সবাই একেবারে উচ্চস্বরে হা হা করে হাসতে শুরু করে এবং টুকি আর যা হঠাৎ করে খুব অস্বস্তি বোধ করতে থাকে। দলপতি একসময় হাসি থামিয়ে বলল, আপনার সত্যি সত্যি জীবনের সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ ব্যক্তি। মিথ্যা কথাটি কেমন করে বলতে হয় তার বিন্দু বিসর্গও জানেন না। মিথ্যা কথা বলতে হয় সত্যির খুব কাছাকাছি করে। আপনাদের বলা উচিত ছিল যে আপনারা ইঞ্জিনিয়ার, ডাক্তার কিংবা শিল্পী সাহিত্যিক, তা না বলে আপনারা বললেন চোর। টুকি মুখ শক্ত করে বলল, আমরা সত্যিই চোর। দলপতি তার চোখে কৌতুকের হাসি ধরে রেখে বলল, তার কোনো প্রমাণ আছে? আছে, আমরা শেষবার যেটা চুরি করেছি সেটা আমাদের কাছেই আছে। দেখি কি চুরি করেছেন। টুকি তার কোমর থেকে খুলে হীরার ঝোলাটি দলপতির দিকে এগিয়ে দিল। সে ভিতরে এক নজর তাকিয়ে একটা বড় সাইজের হীরা বের করে এনে আবার উচ্চস্বরে হাসতে থাকে। অন্য সবাই যারা কাছাকাছি ছিল এবারে তারাও হাসতে শুরু করলো। টুকি এবং ঝা প্রথমবারের মতো পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। হীরা চুরি করার মাঝে কোন অংশটি হাসির কে জানে। দলপতি কোনো মতে হাসি থামিয়ে চোখ মুছে বলল, আপনারা চুরি করার আর জিনিস পেলেন না, হীরা চুরি করলেন? কি হয় হীরা চুরি করলে? খুব বড় রকমের গাধামো হয়। মাটি থেকে যখন 10 কেজি 20 কেজি সাইজের হীরা তুলে নেওয়া যায় তখন কেউ এইটুকুন হীরা দেখে বলে সে সেটা চুরি করে এনেছে, তখন শুনতে কেমন লাগে? টুকি আর ঝা কিছুই বুঝতে পারল না, খানিকটা অবাক হয়ে তাকিয়ে রইল। দলপতি বলল, এই পুরো গ্রহটা হীরার তৈরি। এই যে আপনি মেঝের উপরে দাঁড়িয়ে আছেন সেটা হীরার, দেওয়ালটা হীরার, এই ঘরের ছাদ হীরার, বাইরের পাহাড়টা হীরার। 2 বিলিয়ন বছর আগে এই গ্রহের কার্বন কোর বাইরের পাথরে চাপে হীরা হয়ে গেছে। তারপর গত 1 বিলিয়ন বছরে বাইরের পাথর ক্ষয়ে গিয়ে ভিতরের হীরা বের হয়ে এসেছে। এখানে কেউ হীরা চুরি করে না।
টুকি এবং ঝা নিচে তাকালো। সত্যি সত্যি তারা স্বচ্ছ কিছুর উপর দাঁড়িয়ে আছে। চারদিকে এই একই স্বচ্ছ দেওয়াল, স্বচ্ছ ঘরের ছাদ, চারিদিকে এত হীরা, আর তারা কিনা এই অল্প কটা হীরা চুরি করার জন্য জীবন পণ করেছিল। টুকি এবং ঝাড় হঠাৎ নিজেদের বোকার মতো মনে হতে থাকে। দলপতি হাসি হাসি মুখে বলল, আপনারা কি এখনও দাবি করবেন যে আপনারা চোর, নাকি সত্যি কথাটি বলে দিবেন বিজ্ঞানী রিচি এবং ফ্রাউল? টুকি একটা নিঃশ্বাস ফেলে বলল, সত্যি কথাটাই হচ্ছে আমরা চোর। বেশ, তাই যদি মনে করেন তাহলে তাই হোক। দলপতির চোখ মুখ হঠাৎ কেমন জানি থমথমে হয়ে যায়। গম্ভীর গলায় বলে, যদি আপনারা সেই বিখ্যাত খ্যাতিমান অস্ত্রবিজ্ঞানী না হয়ে থাকেন, আপনাদেরকে আমার কোনো প্রয়োজন নেই। যা একগাল হেসে বলল, তাহলে আমরা যেতে পারি? উহু। দলপতি মাথা নেড়ে বলল, আমি বলেছি আপনাদের প্রয়োজন নেই, কিন্তু আপনাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন নেই সেটা তো বলিনি। ফেডারেশনের সাথে আমার 12 বছর ধরে যুদ্ধ চলছে। আমাদের লোকজন আহত হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হচ্ছে। আমাদের তাজা অঙ্গ প্রত্যঙ্গ দরকার। আপনাদের কিডনি, লিভার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, হার্ট, লাংস, আঙুল, হাত, পা, চোখ, কান দরকার। যা মুখ হা করে বলল, সবই তো দরকার, তাহলে বাকি থাকলো কি? একজন হিহি করে হেসে বলল, চুল। টাক মাথায় একজন এগিয়ে এসে বলল, আমার চুলও দরকার। তার কথা শেষ হবার আগে একজন মানুষ ন্যাংচাতে ন্যাংচাতে এগিয়ে এসে বলল, স্কাউটশিপ যুদ্ধে আমার ডান পা কাটা গেছে, আমি শুকনা মানুষটার পাটা চাই। চোখে ব্যান্ডেজ বাঁধা একজন এগিয়ে এসে বলল, আমি একটা চোখ চাই। বুক থেকে কিছু টিউব বের হয়ে একটা যন্ত্রের সাথে লাগানো আছে সেরকম একজন বলল, আমাকে একটা হাড় দিলেই হবে। আগুনে পোড়া ঝলসে যাওয়া একজন মানুষ চেঁচিয়ে বলল, আমার দরকার চামড়া, মোড়াটার চামড়া, ভালো ইলাস্টিক মনে হচ্ছে। দেখতে দেখতে অসংখ্য কানা, খোড়া, পোড়া, কাটা, ফাটা, ঝলসানো মানুষ টুকি এবং ঝাঁকে ঘিরে ফেলল। তারা সবাই টুকি এবং ঝায়ের শরীরে কিছু না কিছু যাচ্ছে। দলপতি হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বলল, তোমাদের যা প্রয়োজন সব পাবে। অস্ত্র পাচারকারী রোবটটাকে ডাকো, নিয়ে যাক এক্ষুনি। কাটাকুটি করে ভাগাভাগি করে নাও, যাও। দলপতির কথা শেষ করে উঠে দাঁড়ানোর সাথে সাথে মানুষগুলো আনন্দে চিৎকার করে উঠে টুকি এবং ঝাঁকে খামচা খামচি করতে থাকে। সবাই মিলে যখন দুজনকে ধরে টানাটানি করছে, ঠিক তখন তারা হঠাৎ করে সত্যিকার বিপদটা টের পেল। প্রথমে টুকি নিজেকে সামনে নিয়ে গলা উঁচিয়ে বলল, আমরা আসলে বিজ্ঞানী রিচি আর ফ্রাউল, এতক্ষণ মিছে কথা বলছিলাম। কানা, খোড়া এবং ঝলসানো মানুষ তাদের অঙ্গ প্রত্যঙ্গের সরবরাহ হাতছাড়া হয়ে যাবে ভেবে টুকির কথাকে চাপা দিয়ে হই হুল্লোড় করে টানাটানি করতে থাকে। টুকির সাথে গলা মিলিয়ে ঝাও তখন গলা উঁচিয়ে বলল, আমরা অস্ত্রবিজ্ঞানী, অস্ত্রবিজ্ঞানী। বিদ্রোহী দলপতি আবার হাত তুলে সবাইকে থামিয়ে ভুরু কুচকে বলল, আপনারা অস্ত্রবিজ্ঞানী? জি। এতক্ষণ তারা নিজেদের চোর বলে দাবি করছিলেন কেন? টুকি থতমত খেয়ে বলল, অত্যন্ত গোপন প্রজেক্টে যাচ্ছিলাম। আমাদের উপর খুব কড়া নির্দেশ ছিল যে কিছুতেই সত্যিকারের পরিচয় দেওয়া যাবে না। দলপতি শক্ত মুখে বলল, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার মনে হয় আপনারা প্রথমে সত্যি কথা বলেছিলেন, এখন মিথ্যা কথা বলছেন। আসলে আপনারা চোর। আপনাদের চেহারায় একটা চোর ছ্যাচরের ভাব আছে। বিশেষ করে এই যে মোটাটা, একে দেখে একটা গর্ধরের মতো মনে হচ্ছে। অন্য সময় হলে যা নিঃসন্দেহে অপমানিত বোধ করতো, কিন্তু এখন আর করলো না। আমতা আমতা করে বলল, মানুষের চেহারার উপর নিজের হাত নেই। যে জেনেটিক ইঞ্জিনিয়ার আমার চেহারা ডিজাইন করেছে সে বেটা বদমাইশ, নেশা করে। দলপতি মাথা নেড়ে বলল, আমি ওসব কথা শুনতে চাই না। আপনারা যে বিজ্ঞানী তার কোনো প্রমাণ আছে? উপস্থিত কানা, খোড়া, কাটা, ফাটা এবং ঝলসানো মানুষরা সমস্যার চিৎকার করে বলল, নাই নাই। টুকি চিচি করে বলল, মহাকাশযানের লগ পরীক্ষা করে দেখেন, সেখানে আমরা ছাড়া আর কে থাকবে? দলপতি বলল, ঠিক আছে, আজ রাতে আমরা ফেডারেশনের একটা দলকে আক্রমণ করব। যুদ্ধ চলাকালীন অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্ব আপনাদের দুজনের। আপনারা সত্যিকারের অস্ত্রবিজ্ঞানী কি না তখনই প্রমাণ হয়ে যাবে। টুকি ফ্যাকাশে মুখে বলল, আমাদের কি করতে হবে? মেগা কম্পিউটারে সিস্টেমস কন্ট্রোল করতে হবে, ভয়েস কমান্ড দিয়ে সুপারভাইজার চালাতে হবে, স্কাউটশিপ স্কোয়াড্রনকে ট্র্যাক করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন সব কিছু। টুকি জোরে জোরে মাথা নেড়ে বলল, জানি জানি। করতে পারবেন তো সব কিছু? টুকি চিচি করে বলল, পারবো, 100 বার পারবো। যা মাথা নেড়ে বলল, সোজা কাজ, একেবারে পানির মতো সোজা। রবি এগিয়ে এসে ফিসফিস করে বলল, কি সুন্দর মিথ্যা কথা বলছেন আপনারা, মুগ্ধ হয়ে গেছি দেখে। মানুষ কি সুন্দর মিথ্যা কথা বলতে। দলপতি জিজ্ঞেস করলো, কি বলছে এবারটা রোবট? বলছে বলছে আপনাদের দলটি খুব দুর্ধর্ষ। দলপতি মৃদু হেসে বলল, এখনও দুর্ধর্ষ বলছে, যখন আমাদের যুদ্ধ করতে দেখবে তখন কি বলবে? তুই কিছু না বলে দুর্বলভাবে হাসলো। দলপতি তার দলের একজনকে ডেকে বলল, জেনারেল কাওয়াকাতা, এই দুজনকে কন্ট্রোল রুমে নিয়ে যাও। মুখের অর্ধেক উড়ে গেছে এরকম একজন মানুষ এগিয়ে এসে বলল, চলুন বিজ্ঞানী রিচি আর বিজ্ঞানী ফ্রাউল। টুকি ফ্যাকাশে মুখে বলল, চলুন।
দলপতির সুদৃশ্য ঘরটিতে নরম আরামদায়ক চেয়ারে টুকি এবং ঝা হেলান দিয়ে বসে আছে। সামনে কালো গ্রানাইটের টেবিল, তার অন্য পাশে বিদ্রোহীদের দলপতি, পাশে কয়েকজন বিশ্বাসী জেনারেল, সবার সামনে পানীয় এবং খাবার। দলপতি পানির একটা গ্লাস হাতে নিয়ে বলল, আমাদের মহান অতিথিদের উদ্দেশ্যে, ফেডারেশনের সবচেয়ে বড় যুদ্ধে আমাদের জয়ী করিয়ে দেয় তাদের অভূতপূর্ব কৃতিত্বের জন্য। সবাই বলল, অভূতপূর্ব কৃতিত্বের জন্য। পানীয় গ্লাসে চুমুক দিয়ে জেনারেল কাওয়াগাতা বলল, আমি যদি নিজে চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না। এটি ছিল আমার দেখা সবচেয়ে ব্যতিক্রমধর্মী যুদ্ধ। ছোট ছোট চুলে একজন জেনারেল মাথা নেড়ে বলল, সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। মূল কম্পিউটারে কোনো তথ্য না দিয়ে আমাদের এই মহামান্য মোটা বিজ্ঞানী সেখানে একটা লাথি দিলেন। তার গোদা পায়ের লাথি খেয়ে মাল্টি প্রসেসর খুলে পুরো সিস্টেম রিসেট হয়ে গেল। সে কারণে শত্রুদের মহাকাশযান আমাদের প্রধান ঘাটের খোঁজ পেল না। কেউ কি চিন্তা করতে পারে একটা বড় ধরনের যুদ্ধ হচ্ছে মূল কম্পিউটারকে অচল রেখে? বুড়ো মতো একজন জেনারেল বলল, যখন ভয়েস কমান্ড ব্যবহার করার কথা তখন সেখানে কণ্ঠস্বরে কোনো আদেশ না দিয়ে বিজ্ঞানী রিচি এবং ফ্রাউল মানুষ যেভাবে ডাক ছেড়ে কেঁদে ওঠে ঠিক সেরকম শব্দ করতে শুরু করলেন। তখন পুরো ভয়েস কমান্ড সিস্টেম ধসে পড়ল। আর ঠিক তখন কন্ট্রোল মনিটরে একটা ঘুষি দিলেন। কি অপূর্ব সময় জ্ঞান! সাথে সাথে স্কাউটশিপ থেকে 2টা মিসাইল বের হয়ে এলো, নিখুঁত নিশানায় গিয়ে আঘাত করলো ফেডারেশনের যুদ্ধজাহাজকে। জেনারেল কাওয়াগাতা বলল, কিবোর্ডে কোনো তথ্য না দিয়ে সেখানে ক্রমাগত থাব্বা দিতে লাগলেন। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছিল অর্থহীন কাজ, কিন্তু সেটা অর্থহীন নয়। সে থাবড়া খেয়ে কম্পিউটার জ্যাম হয়ে গিয়ে 3টা নিউক্লিয়ার বোমা ছেড়ে দিল। আমাদের এক স্কোয়াড্রন স্কাউটশিপ যখন উড়ে যাচ্ছিল তখন কন্ট্রোল রুম থেকে সাহায্য চাইল। কোঅর্ডিনেট না বলে তাদেরকে বললেন, গোল্লায় যাও। তার অর্থ বৃত্তাকারে ঘুরতে থাকো। বৃত্তাকারে ঘুরতে ঘুরতে মূল মহাকাশযানকে আওতার মাঝে পেয়ে গেল। আর মাইজার কন্ট্রোলের ঘটনাটা দলপতি হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বলল, এই 2 মহান বিজ্ঞানের কথা বলে শেষ করা যাবে বলে মনে হয় না। তার চেষ্টা করে লাভ নেই। আমাদের মস্ত বড় সৌভাগ্য তারা যুদ্ধ পরিচালনায় আমাদেরকে সহযোগিতা করতে রাজি হয়েছিলেন। আমি তাদেরকে অবিশ্বাস করেছিলাম, সেজন্য ক্ষমা চাইছি। টুকি এবং ঝা মৃদু হেসে ক্ষমা করে দেবার ভঙ্গি করল। জেনারেল কাওয়াগাতা গম্ভীর মুখে বলল, বিজ্ঞানী রিচি এবং ফ্রাউলের কাছে থেকে আমাদের পুরো যুদ্ধ পরিচালনার নিয়মকানুন শিখে নিতে হবে। দলপতি হঠাৎ সোজা হয়ে বসে বলল, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। সবাই দলপতির দিকে ঘুরে তাকালো। কি আইডিয়া? আমাদের হাতে মাত্র 2জন অস্ত্রবিজ্ঞানী, রিচি এবং ফ্রাউল থাকার কারণে অভূতপূর্ব সাফল্য এসেছে। বিদ্রোহী দল হিসেবে আমাদের সবসময় যুদ্ধ করতে হয়। যদি 2জন না হয়ে 200 অস্ত্রবিজ্ঞানী হতো, কিংবা 2000, কিংবা আরও বেশি। বুড়ো মতো জেনারেল চোখ বড় বড় করে বলল, আপনি কি বলতে চাইছেন? আমি এই বিজ্ঞানী রিচি এবং ফ্রাউলের মস্তিষ্ক স্ক্যান করে তাদের বিদ্যাবুদ্ধি দক্ষতা আমাদের সকল সদস্যদের মাথায় বসিয়ে দিতে চাই। তারা সবাই যেন বিজ্ঞানী রিচি এবং ফ্রাউলের মতো ভাবতে পারে, চিন্তা করতে পারে। উপস্থিত জেনারেলরা টেবিলে থাবা দিয়ে বলল, চমৎকার বুদ্ধি, চমৎকার আইডিয়া। টুকি এবং ঝায়ের চোয়াল ঝুলে পড়ল। খানিকক্ষণ চেষ্টা করে বলল, সবাই আমাদের 2জনের মতো হয়ে যাবে? হ্যাঁ, আমরা গত যুদ্ধে মস্তিষ্ক স্ক্যানের এই যন্ত্রটি দখল করেছি। এটা ব্যবহার করে একজন মানুষের ব্যক্তিত্ব, জ্ঞান, বুদ্ধি আরেকজন মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া যায়। আপনাদের জ্ঞান, বুদ্ধি, চিন্তাধারা, ব্যক্তিত্ব সব আরেকজনের মাথায় নিয়ে যাব। যারা শুকনা পাতলা তারা পাবে বিজ্ঞানী রিচির মস্তিষ্ক, আর মোটা তারা পাবে বিজ্ঞানী ফ্রাউলের মস্তিষ্ক। টুকি এবং ঝা খানিকক্ষণ হা করে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, সবাই? হ্যাঁ, আমি ছাড়া সবাই। প্রথমে জেনারেলরা, তারপর সিনিয়র সদস্যরা, তারপর সাধারণ সদস্যরা। দেরি করে লাভ নেই, এখন থেকে শুরু করে দেওয়া যাক। 2 সপ্তাহ পর যখন টুকি এবং ঝা তাদের মহাকাশযান বোঝাই করে এই গ্রহের প্রস্তরখণ্ড নিয়ে, যাকে সাধারণভাবে হীরা বলা হয়, মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল, তখন বিদায় জানানোর জন্য মহাকাশ স্টেশনে এই গ্রহে প্রায় সবাই এসে ভিড় জমিয়েছিল। ঠিক বিদায়ের সময় এই গ্রহের সব অধিবাসীরা কেন মুচকি হেসে টুকি এবং ছায়ের দিকে চোখ টিপে দিল বিদ্রোহী দলের দলপতি সেটা কিছুতেই বুঝতে পারল না। শুধু তাই নয়, যে দুর্ধর্ষ দলটিকে পুরো M71 নক্ষত্রপুঞ্জের ত্রাস হিসেবে বিবেচনা করা হতো, তার ঠিক কী কারণে যুদ্ধবিগ্রহ ছেড়ে দিয়ে নিরীহ ছিচকে চোর হয়ে গেল, বিদ্রোহী দলের দলপতি সেই রহস্যটিও কোনোদিন ভেদ করতে পারল না। মহাকাশযানটির কন্ট্রোল প্যানেলে বসে টুকি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে সেটি পরীক্ষা করছে। কাছাকাছি মেঝেতে পা ছড়িয়ে খেতে বসেছে ঝা। যন্ত্রপাতিতে তার কোনো উৎসাহ নেই। আরও খানিকটা দূরে রবি চুপচাপ দাঁড়িয়ে আছে। টুকি খানিকক্ষণ কিছু একটা লক্ষ্য করে অধৈর্য হয়ে হাত নেড়ে বলল, এর মাথামুন্ডু কিছু বুঝতে পারছি না। রবি বলল, এটি কোনো জীবিত জিনিস নয়, এর মাথামুন্ডু নেই, কাজে এটা বুঝতে পারছো না। টুকি চোখ পাকিয়ে রবির দিকে তাকিয়ে বলল, দূর হও হতভাগা। রবি দূর হওয়ার কোনো চিহ্ন দেখালো না, বরং আরও এক পা এগিয়ে এসে বলল, মানুষ যখন নির্বোধের মতো কাজ করে তখন আমার দেখতে বড় ভালো লাগে। আমি জিনিসটা নির্বোধের মতো করছি? এই যে মহাকাশযান চালানোর কোনো কিছু না জেনে আপনি এটা চালানোর চেষ্টা করছেন, ভুল জায়গায় টেপাটিপি করছেন। টুকি তীক্ষ্ণ দৃষ্টিতে রবির দিকে তাকিয়ে থেকে বলল, তুমি মহাকাশযান চালানো জানো? জানি। এটাকে কেমন করে পৃথিবীতে ফিরিয়ে নেওয়া যায় তুমি জানো? অবশ্যই জানি।
তাহলে বেটা বদমাস, আমি এত দিন থেকে এটাকে পৃথিবীতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি, আমাকে একবার সাহায্য করতে এলে না কেন? আমাকে বলেন নাই, তাই আসি নাই। তুই খানিকক্ষণ অবিশ্বাসের দৃষ্টিতে রবির দিকে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, এখন আমি বলছি, আমাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও। রবি কন্ট্রোল প্যানেলের সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ কিছু যন্ত্রপাতি পরীক্ষা করে বলল, এখান থেকে পৃথিবীতে ফিরে যাওয়ার দুটি উপায় আছে, একটা বড় হাইপার ড্রাইভ কিংবা দুটি ছোট হাইপার ড্রাইভ। বড় হাইপার ড্রাইভ দেওয়ার সমস্যা একটি, মহাকাশে যথেষ্ট জানা নেই, ছোট দুটি হাইপার ড্রাইভ দেওয়া যেতে পারে, তবে সেটারও একটা সমস্যা আছে। কি সমস্যা? প্রথমে মহাকাশযানের বেগ বাড়াতে হবে, সেজন্য কাছাকাছি একটা বড় গ্রহ বা নক্ষত্র দরকার। কাছাকাছি সেরকম কিছু নেই, মহাকাশযানের ট্র্যাজেক্টরিও পাল্টাতে পারবো না, জ্বালানি নষ্ট হবে। যদি এভাবে যেতে থাকে 4 সপ্তাহের মাঝে একটা মাঝারি গোছের নক্ষত্র পাওয়া যাবে, সেটাকে ব্যবহার করে হাইপার ড্রাইভ দেওয়া যাবে। তোকে অধৈর্য হয়ে বলল, কিন্তু সমস্যাটা কি? ওই যে বললাম 4 সপ্তাহ যেতে হবে, আপনার যেভাবে 3 বেলা খাচ্ছেন খাবার কম পড়ে যাবে। যার চোখ লাল করে বলল, সেটাই সমস্যা? সেটাই মূল সমস্যা, আর কিছু ছোট সমস্যা আছে। মহাকাশযানটা যে পথ দিয়ে যাবে সেখানে আশেপাশে বেশ কিছু গ্রহ উপগ্রহ আছে, সেখানে মানুষ আর রোবটের বসতি। তারা সেরকম বন্ধুভাবাপন্ন নয়। যা মেঝেতে বসে বড় একটা গলদা চিনি চিবুতে চিবুতে বলল, তাতে সমস্যাটা কি? আমাকে আর আত্মীয়তা করতে যাচ্ছে? রবি তার যন্ত্রপাতির দিকে ঝুঁকে পড়ে বলল, এছাড়াও আরও একটি সমস্যা আছে। হাইপার ড্রাইভ দেওয়ার পর মাঝে মাঝে সময় নিয়ে গোলমাল হয়। টুকি তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বলল, কি গোলমাল? যেমন মনে করেন আজকে রওনা দিয়ে গতকাল পৌঁছে যাওয়া। যা হা হা করে হেসে বলল, এটা গোলমাল হবে কেন? এটা তো ভালো, জীবনে খানিকটা সময় বাড়তি পেয়ে যাওয়া যাবে। যা যত সহজে ব্যাপারটা মেনে নিল, আসলে এটা এত সহজে মেনে নেওয়া উচিত কি না সেটা নিয়ে চুকির একটু সন্দেহ হয়, কিন্তু এখন সেটা নিয়ে তার আর মাথা ঘামানোর ইচ্ছে করছিল না। একটু অধৈর্য হয়ে বলল, রবি, বকবক বন্ধ করে এখন তাহলে চলো পৃথিবীর দিকে। ব্যাপারটা যত সহজ হবে বলে ধারণা করা হয়েছিল, সেটা যে এত সহজ নয় সেটা টের পেল দুদিন পরে। সবুজ রঙের মাঝারি একটা গুহের পাশ দিয়ে যাবার সময় কথা নেই বার্তা নেই হঠাৎ করে একটা স্কাউটশিপ এসে টুকি, চা আর রবিকে ধরে নিয়ে গেল। যারা তাদের ধরে নিয়ে গেল তারা সবাই রোবট, যাদের কাছে ধরে নিয়ে গেল তারাও রোবট, এবং তারা যাদের কাছে তাদের ধরে নিয়ে গেল তারাও রোবট। টুকি একজনকে জিজ্ঞেস করলো, তোমাদের এখানে কোনো মানুষ নেই? যাকে জিজ্ঞেস করলো সে কালচে রঙের বিদঘুটে একটি যন্ত্র মুখ দিয়ে ফোঁত করে একটি শব্দ করে বলল, মানুষ? ছি! তাহলে আমাদের ধরে এনেছো কেন? ধরে এনেছি? হা! এখানে কে আছে? কার সাথে কথা বলা যাবে? কথা? হুহ! টুকি বুঝতে পারলো এই নিম্ন শ্রেণীর রোবটটির সাথে কথা বলার চেষ্টা করে কোনো লাভ নেই। বিভিন্ন রোবটের মাঝে হাত বদল হয়ে যখন শেষ পর্যন্ত তারা মোটামুটি নেতাগোছের একটা চালাক চতুর রোবটের সামনে হাজির হলো, তখন টুকি জিজ্ঞেস করলো, তোমরা আমাদের ধরে এনেছো কেন? রোবটটি তার সবুজ চোখে দুটি হালকা লাল রঙে পাল্টে দিয়ে বলল, তোমাদের কপট্রনের কন্ট্রোলার আইসিটা দরকার। টুকি ভুরু কুচকে বলল, কি বললে? কন্ট্রোলার আইসি? হ্যাঁ, তোমাদের মতো রেপ্লিকা রোবট আমাদের খুব কম। যদি কপট্রন থেকে ঝাঁ চোখ কপালে তুলে বলল, রেপ্লিকা রোবট? আমরা মোটেও রেপ্লিকা রোবট না। তাই নাকি? তাহলে কি তোমরা ডুপ্লিকা? না, আমরা রেপ্লিকা টুপ্লিকা কোনোটাই না, আমরা মানুষ। মানুষ? রোবটটা একটা আর্তচিৎকার করে 2 পা পিছিয়ে গেল। ক্লিক ক্লিক করে কয়েকটা শব্দ হলো। চারপাশে ঘিরে থাকা রোবটেরা হাতে অস্ত্র ধরে তাদের দিকে তাক করে ধরলো। গবের ধরনের একটা রোবট জিজ্ঞেস করলো, গুলি করে দেবো নাকি? নেতা গোছের রোবটটা বলল, আগেই করো না, তবে গুলির রেঞ্জের মাঝে রাখো। বেটে খাটো একটা রোবট ভাঙা গলায় বলল, সর্বনাশ, মোটা মানুষটা আমার দিকে তাকাচ্ছে, বিপদ হবে না তো আমার? হতে পারে, চোখে চোখে তাকিও না, তোমার সর্বনাশ করে দেবে। ওদের সব বদমাশি চোখের মাঝে। টুকি এবং যা মোটামুটি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে কোনো মতে নিজেদেরকে সামনে নিয়ে বলল, তোমরা আমাদের এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না? কি বলো তুমি? মানুষ হচ্ছে এই সৃষ্টি জগতের সবচেয়ে খল, ফন্দিবাজ, ধূর্ত, অসৎ, বদমাশ এবং ধুরন্ধর। তারা ইচ্ছে করলে দিনকে রাত করে দিতে পারে, রাতকে দিন করে দিতে পারে, গ্রহকে নক্ষত্র করে দিতে পারে, নক্ষত্রকে গ্রহ করে দিতে পারে। মানুষের অসাধ্য কিচ্ছু নেই। আমার রোবটেরা মানুষ থেকে 10 লাইট ইয়ার দূরে থাকে, আমাদেরকে ভয় পাওয়ার কিছু নেই। যা একটু হাসার চেষ্টা করে বলল, আমরা অত্যন্ত সাধারণ মানুষ। সাধারণ মানুষ বলে কোনো কথা নেই। আগুন যেরকম ঠান্ডা হয় না, মানুষ সেরকম সাধারণ হয় না। মানুষ মানেই অসাধারণ। না। যা জোরে জোরে মাথা নাড়ল। মানুষের মাঝে দুষ্টু মানুষ আছে, কিন্তু আমরা সেরকম মানুষ নই, আমরা কারো ক্ষতি করি না। রোবটদের নেতাটি উঁচু গলায় অন্য রোবটদের বলল, বলেছিলাম না মানুষেরা খুব যুক্তি দিয়ে অযৌক্তিক কথা বলে? এই দেখো, খবরদার কেউ এদের সাথে কথা বলো না। টুকি একটু এগিয়ে এসে বলল, আমরা মোটেও অযৌক্তিক কোনো কথা বলছি না, কিন্তু যদি তোমরা আমাদের সাথে কথা বলতে না চাও তাহলে আমাদের যেতে দাও, আমরা যাই। গবের ধরনের রোবটটা আবার বলল, গুলি করে দেবো নাকি? না, আগেই করো না, গুলি করলে মরে যাবে। মানুষের মতো অপদার্থ প্রাণী খুব কম রয়েছে, ছোট একটা গুলি খেলেই মরে যায়।
মরে গেলে আবার সার্ভিসিং করে নেব? মানুষ মরে গেলে সার্ভিসিং করা যায় না। কোন কোম্পানি এদের তৈরি করে? কতদিনের ওয়ারেন্টি দেয়? কোনো কোম্পানি এদের তৈরি করে না, এদের কোনো ওয়ারেন্টি নেই। গবেষণা রোবটটা বলল, তাহলে গুলি করে দিই? না, নেতা গোছের রোবটটা বলল, এদেরকে না মেরে সাবধানে এদের মস্তিষ্ক কেটে আলাদা করে নিতে হবে। তখন আর কোনো ভয় থাকবে না, কিন্তু সব রকম বুদ্ধি নেওয়া যাবে। তখন এরা আমাদের সাহায্য করবে। উপস্থিত সবগুলো রোবট মাথা নেড়ে বলল, চমৎকার বুদ্ধি, চমৎকার বুদ্ধি। টুকি এবং ঝাঁস শুকনো গলায় বলল, তোমরা কি বলছো এইসব? মস্তিষ্ক কেটে নেবে মানে? আমাদের অস্ত্রোপচারকারী রোবট আছে, নিখুঁতভাবে মস্তিষ্ক কেটে নিতে পারে। নিলেই হলো? তোমার ধারণা আমার মস্তিষ্ক কেটে নিলে আমি কোনোদিন তোমাদের সাহায্য করব? করবে না? করব না। ঝাও জোরে জোরে মাথা নিলে বলল, কখনো করব না। টুকি চোখ মুখ লাল করে বলল, শুধু যে সাহায্য করব না তাই নয়, সাহায্য চাইলে এমন উল্টাপাল্টা বুদ্ধিতে বুঝে তোমরা বুঝতেই পারবে না, সেটা কাজে লাগাতে কি সর্বনাশ হয়ে যাবে তোমাদের। গবের রোবট বলল, দেই গুলি করে শেষ করে। টুকি বলল, তা চাইতে এসো, মিলেমিশে থাকি। তোমাদের কী বিষয়ে সাহায্যের দরকার বলো, আমরা সাহায্য করি। যদি দেখো আমাদের সাহায্যে কাজ হচ্ছে না, তখন না হয় যা ইচ্ছা হয় করো। সত্যি বলছো? একেবারে 100 ভাগ সত্যি, অ্যান্ড্রোমিডার কসম। রোবটের নেতা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার প্রস্তাবটা বিবেচনা করে দেখা যেতে পারে, সেটা আমাদের সব বুদ্ধিজীবী রোবটদের সাথে আলোচনা করে দেখতে হবে। গবের রোবটটা আবার গলা উঁচিয়ে বলল, এত সব ঝামেলা না করে দেই গুলি করে শেষ করে। রোবটের নেতা তখন বুদ্ধিজীবী রোবটদের সাথে আলোচনা করছিল। তখন টুকি এবং ঝা বসে বসে ঈশ্বরকে স্মরণ করতে থাকে। চুরি করতে যাওয়ার আগে যেসব বিশেষ বিশেষ প্রার্থনা করত বসে বসে, সেগুলো আওড়াতে থাকে। রবি কাছে এসে বলল, আপনারা কি ভয় পাচ্ছেন? ব্লাডার কন্ট্রোল। টুকি খেকিয়ে উঠে বলল, চুপ কর বেটা গবেট, রোবটের বাচ্চা রোবট। কি মনে হয় আপনাদের, মানুষকে আসলেই খল, ফন্দিবাজ, ধূর্ত, অসৎ, বদমাশ এবং ধুরন্ধর? আপনাদের কাজকর্ম দেখে মনে হয় সত্যি হতেও পারে ব্যাপারটা। কি বলেন? যা দাঁত কিরমির করে বলল, বাজে কথা বললে এক ঘুষিতে কপটন তুষ করে দেব। রবি তার গলায় মধু ঢেলে বলল, মনে হয় আপনারা একই সাথে ভয় পাচ্ছেন এবং রাগ হচ্ছেন। কি বিচিত্র একটা ব্যাপার, শুধুমাত্র মানুষের পক্ষেই একটা সম্ভব, রাগ এবং ভয়। কি চমৎকার। ঠিক এরকম সময় রোবটের নেতা বুদ্ধিজীবী রোবটদের নিয়ে হাজির হলো বলে রবির সাথে টুকি এবং ঝায়ের কথাবার্তা আর বেশি দূর এগুতে পারল না। বুদ্ধিজীবী রোবটদের দেখেই বেশ স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা বুদ্ধিজীবী। তাদের লিকলিকে হাত পা এবং শরীরের তুলনায় বিশাল একটি মাথা। তাদের শরীরের ভারসাম্য ঠিক নয় এবং প্রত্যেকবার পা ফেলার সাথে সাথে মনে হতে থাকে তালহারি নিচে আছাড়ে খেয়ে পড়বে। খুব সাবধানে তারা নিজেদের রক্ষা করে টুকি এবং ঝায়ের কাছে এগিয়ে আসে। যে বুদ্ধিজীবী রোবটের মাথা সবচেয়ে বড়, সে বুদ্ধিজীবী সুলভ নাকি গলায় বলল, আপনারা আমাদের সাহায্য করতে রাজি হয়েছেন শুনে আমার রোবটটা বিশেষ পুলকিত হয়েছে। যা ফিসফিস করে বলল, পুলকিত মানে কি? টুকি বলল, খুশি হওয়া। বুদ্ধিজীবী রোবটটা বলল, আমরা সাধারণত মনুষ্য থেকে কয়েক আলোকবর্ষ দূরে থাকতে পছন্দ করি, তবে ঘটনাক্রমে যেহেতু আপনারা আমাদের কাছাকাছি চলে এসেছেন, আমাদের কিছু করার নেই। আপনাদের দেহ ব্যবচ্ছেদ করে মস্তিষ্ক উৎপাটন না করে যদি কোনো কাজ করা যায়, সেটা সম্ভবত গ্রহণযোগ্য। যে ব্যাপারে আমরা আপনাদের সাহায্য কামনা করি সেটি অত্যন্ত গোপনীয়। টুকি মাথা নেড়ে বলল, আমরা আপনাদের গোপনীয়তা রক্ষা করব। আপনাদের নিয়ে আমি দুশ্চিন্তিত নই। আমাদের নিজেদের যে অশিক্ষিত অর্বাচীন মূর্খ রোবট রয়েছে তাদের নিয়েই আমি চিন্তিত। যা আবার ফিসফিস করে জিজ্ঞেস করলো, অর্বাচীন মানে কি? কোনো একটা গালিগালাজ হতে পারে। বুদ্ধিজীবী রোবট আবার নাকি সুরে বলল, আপনারা আমাদের সঙ্গে আসুন, ব্যাপারটি বিস্তারিত আলোচনা করা যায়। গোবর্ধনের রোবটটা ফোত করে একটা শব্দ করে বলল, তখনই বলেছিলাম গুলি করে শেষ করে দিই। বুদ্ধিজীবী রোবটগুলো টুকি এবং ঝাঁকি নিয়ে হাঁটতে শুরু করে। মাথাটি বাড়াবাড়ি রকম বড় হওয়ায় রোবটগুলোর তাল সামলাতে খুব কষ্ট হচ্ছিল এবং মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বুঝি উল্টে পড়ে যাবে। সবচেয়ে বড় মাথার যে রোবটটির, সে তার নাকি গলায় বলল, সবার জীবনে একটা উদ্দেশ্য থাকতে হয়, উদ্দেশ্যবিহীন জীবন জ্বালানিবিহীন রকেটের মতন। ঝা মাথা নাড়ল, বলল, কিংবা খাবারহীন ডাইনিং টেবিলের মতো। রোবটটি ঝায়ের কথা শুনতে পেল বলে মনে হলো না, রোবটদের খেতে হয় না বলে মনে হয় কথার গুরুত্বটাও ধরতে পারলো না। সে বলে চলল, আমাদের জীবনেরও একটা মূল উদ্দেশ্য আছে, সে উদ্দেশ্য হচ্ছে মানবজাতিকে ধ্বংস করা। টুকি এবং ঝা একসাথে চমকে উঠল, কি বললে? হ্যাঁ, মানবজাতিকে ধ্বংস করা। মানুষ মাত্রই হচ্ছে খল, ফন্দিবাজ, ধূর্ত, অসৎ, বদমাশ এবং ধুরন্ধর। এরা সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে জীবাণুর মতো ছড়িয়ে পড়ছে, সমস্ত সৃষ্টি জগৎকে কলুষিত করে দিচ্ছে। এদেরকে যদি পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায়, এই বিশ্বব্রহ্মাণ্ডে সত্যিকারের শান্তি নেমে আসবে। টুকি ঢোক গেলে বলল, তোমরা কীভাবে সেটা করবে? আমরা সেটা এর মাঝে শুরু করেছি। শত্রুকে ধ্বংস করার প্রথম পর্যায় হচ্ছে তাদেরকে বোঝা, আর মানুষকে বোঝার চেষ্টা শুরু করেছি। কীভাবে সেটা করছো? রাগ, দুঃখ, আনন্দ, ঘৃণা, ভালোবাসা, এই ধরনের কিছু ব্যাপার আছে মানুষের, তারা সেগুলোর নাম দিয়েছে অনুভূতি। আমাদের সেগুলো নেই, সেটাই হচ্ছে আমাদের মূল সমস্যা।
ঝাই একটু ইতস্তত করে বলল, দেখো তোমাদের একটা কথা বলি, একেবারে 100 ভাগ সত্যি, এন্ডোমিটার কসম। কি কথা? তোমাদের যে অনুভূতি নেই সেটা আসলে সমস্যা নয়, সেটা হচ্ছে তোমাদের উপর আশীর্বাদ। এই ঝামেলা যাদের আছে তাদের জীবন একেবারে ফানা ফানা হয়ে যাচ্ছে। হতে পারে, কিন্তু তবুও মানুষ নামের এই খল, ফন্দিবাজ, ধূর্ত, অসৎ, বদমাশ এবং ধুরন্ধর শত্রুকে বুঝতে হলে আমাদের এই অনুভূতির সাথে পরিচিত হতে হবে। সেই জন্যে আমরা অনেকদিন থেকে কাজ করছি, আমাদের বেশ খানিকটা সাফল্য এসেছে। টুকি ভয়ে ভয়ে মাথায় বড় রোবটটির দিকে তাকিয়ে বলল, তার মানে তোমরা আজকাল রেগে যাও, দুঃখ, আনন্দ এসব পাও? ইচ্ছা করলে পেতে পারি। আমরা সেটা আবিষ্কার করেছি। হার্ডওয়্যার সফটওয়্যার তৈরি হয়ে গেছে, এখন কপোট্রনে বসিয়ে দেওয়ার জন্য ছোট চিপ তৈরি হচ্ছে। কথা বলতে বলতে বুদ্ধিজীবী রোবটটা একটা বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের উপরে লেখা দুঃখ ল্যাবরেটরি। টুকি এবং ঝা একটু অবাক হয়ে বুদ্ধিজীবী রোবটটার দিকে তাকাতেই রোবটটা বলল, এই ল্যাবরেটরিতে আমরা রোবটদের দুঃখ দেওয়া নিয়ে গবেষণা করি। যা মাথা নেড়ে বিড়বিড় করে বলল, মাথা খারাপ আর কাকে বলে দুঃখ দেওয়ার গবেষণা? টুকি জিজ্ঞেস করলো, কতদূর হয়েছে গবেষণা? আসুন আপনাদের দেখাই। রোবটটা কোথায় চেপে ধরতেই একটা স্বচ্ছ জানালা খুলে গেল এবং দেখা গেল ভিতরে ছোট একটা জানালার পাশে একটা শুকনো ধরনের রোবট বসে আছে, তার হাতে একটা বই। রোবটটি খুব মনোযোগ দিয়ে বইটি পড়ছে। বুদ্ধিজীবী রোবট বলল, এটা খুব দুঃখের একটা বই। একটা রোবটের কপোট্রনের পাওয়ার সাপ্লাই কীভাবে ভারসাম্যতা নষ্ট হয়ে গেল সেই কাহিনী লেখা আছে। এই বইটা পড়ে এই রোবটটা দুঃখ পায় কিনা দেখা হচ্ছে। বুদ্ধিজীবী রোবটের কথা শেষ হবার আগেই জানালার পাশে বসে থাকা শুকনো ধরনের রোবটটি হঠাৎ বই ছুঁড়ে ফেলে দিয়ে মেঝেতে মাথা কুটে হাও মাও করে কাঁদতে আরম্ভ করলো। টুকি এবং ঝাঁ স্পষ্ট দেখতে পেল চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। বুদ্ধিজীবী রোবটটি খুব সন্তুষ্টির ভান করে বলল, সফল এক্সপেরিমেন্ট। চোখের পানিটা পরীক্ষা করে দেখতে হবে লোনা হয়েছে কিনা। টুকি এবং ঝাঁ এবার খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ল। কপোট্রনের পাওয়ার সাপ্লাইয়ে গোলমাল হলে কি এভাবে কান্নাকাটি করা উচিত? কে জানে, রোবটদের জীবনে এটাই হয়তো গভীর দুঃখের ব্যাপার। বুদ্ধিজীবী রোবটে এবারে টুকি আর ঝাঁকে নিয়ে গেল পাশের ল্যাবরেটরিতে। তার উপর বড় বড় করে লেখা ক্রোধ ল্যাবরেটরি। ঝা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, এখানে কি রাগারাগি হয়? হ্যাঁ, ক্রোধ অনুভূতিটি এর মাঝে বিশ্লেষণ করা হয়। কী কী কারণে রাগ হওয়া উচিত সেটা বের করে বিশাল একটা ডাটাবেস তৈরি করা হয়েছে। সেই সব কোনো একটা ঘটনা ঘটে গেলেই রোবটরা রেগে ওঠে। রেগে ওঠে? হ্যাঁ, তখন কপোট্রনে উল্টাপাল্টা সিগন্যাল দেওয়া হয়। বিতিকিচ্ছি একটা ব্যাপার ঘটে, আপনাদেরকে দেখাই। একটা সুইচ টিপে আগের মতো একটা স্বচ্ছ জানালা খুলে দেওয়া হলো। ভেতরে গোবদা গোবদা একটা রোবট টুলের উপর বসে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে শুটকো মতো একটা রোবট। বুদ্ধিজীবী রোবট বলল, যে রোবটটা বসে আছে তাকে এখন রাগিয়ে দেওয়া হবে। কিভাবে? রোবটটি আরেকবার সুইচ টিপে দিয়ে বলল, দেখেই বুঝতে পারবেন। টুকি এবং ঝা অবাক হয়ে দেখলো শুটকো রোবটটি ঘরের এক কোনায় হেঁটে গিয়ে বিশাল একটা হাতুড়ি নিয়ে এসে বসে থাকা রোবটটির মাথায় গদাম করে মেরে বসলো। মনে হলো সেই আঘাতে রোবটটার মাথা তার শরীরের ভেতর খানিকটা ঢুকে গেছে। ঝা মাথা নেড়ে বলল, লাগানোর একেবারে 1 নম্বর বুদ্ধি। টুকি এবং ঝায়ের কোনো সন্দেহই রইল না যে গাবদা গোবদা রোবটটা রেগে উঠেছে। তার সবুজ চোখ দুটি আস্তে আস্তে টকটকে লাল হয়ে উঠল। কান থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। শরীর থেকে ছোট ছোট বজ্রপাতের মতো বিদ্যুৎপাত হতে শুরু করলো। একসময় হঠাৎ উঠে দাঁড়িয়ে আ আ করে বিকট চিৎকার করতে করতে টুলটা তুলে নিয়ে শুটকো রোবটটাকে এলোপাথারিভাবে মারতে শুরু করলো। টুলটা কিছুক্ষণের মাঝে ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে গেল। তখন খালি হাতে শুটকো রোবটটিকে চেপে ধরে কিল ঘুষি লাথি মারতে মারতে ঘরের এক কোণা থেকে অন্য কোণায় নিয়ে গেল। দেয়ালে চেপে ধরে পেটে ঘুষি মারতে থাকে, মাথা টেনে শরীর থেকে আলাদা করে আনে, নিচে ফেলে উপরে লাফিয়ে সমস্ত শরীরটা দোলামোচা করে ফেলে। কিছুক্ষণে শুকনো রোবটের শরীরের বিশেষ কিছু আর অবশিষ্ট থাকে না। বুদ্ধিজীবী রোবট তার মস্ত মাথা নেড়ে বলল, নিখুঁত রাগ, একেবারে মানুষের খাঁটি রাগ। টুকি সাবধানে একটা নিঃশ্বাস ফেলে শুটকো রোবটটার ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে রইল। টুকি এবং ঝা এভাবে আনন্দ ল্যাবরেটরি, ঘৃণা ল্যাবরেটরি, হিংসা ল্যাবরেটরি, ভালোবাসা ল্যাবরেটরি দেখে শেষ পর্যন্ত একটা বড় ল্যাবরেটরির সামনে এসে দাঁড়ালো। দরজার উপরে বড় করে লেখা কৌতুকবোধ ল্যাবরেটরি। বুদ্ধিজীবী রোবটটা ফোঁস করে একটা শব্দ করে বলল, আমাদের সমস্ত গবেষণা এখানে এসে মার খেয়ে যাচ্ছে। টুকি জিজ্ঞেস করলো, কিভাবে? বছরের পর বছর আমরা গবেষণা করে যাচ্ছি, কিন্তু কিছুতেই রোবটের মাঝে কৌতুকবোধ জাগাতে পারছি না। কোন জিনিসটা শুনে হাসতে হয় আমরা সেটা বুঝতে পারছি না। আমাদের মাঝে কোনো সেন্স অফ হিউমার নেই। মানুষের তৈরি যত হাসির গল্প রয়েছে, যত কার্টুন, জোক, রসিকতা সব নিয়ে আসা হয়েছে। আমাদের শত শত বুদ্ধিজীবী রোবট সেগুলো পড়ে যাচ্ছে, বিশ্লেষণ করে যাচ্ছে। আমাদের যত সুপার কম্পিউটার রয়েছে সেগুলো লক্ষ লক্ষ সফটওয়্যার তৈরি করেছে, বিশাল সমস্ত ডাটাবেস তৈরি করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। এখনও আমরা দেখে বা শুনে বুঝতে পারি না কোনটা হাসির আর কোনটা হাসির নয়।
ঝা জিভ দিয়ে চুকচুক করে শব্দ করে বলল, বড়ই দুঃখের কথা। বুদ্ধিজীবী রোবটটা নাকি সুরে বলল, এই একটা মাত্র জিনিসের জন্য আমরা মানুষের সমান হতে পারছি না। এই ব্যাপারে তোমাদের সাহায্যের প্রয়োজন। টুকি ভুরু কুচকে বলল, আমাদের কি করতে হবে? আমাদের রসিকতা শেখাতে হবে। টুকির চোয়াল ঝুলে পড়ল। রসিকতা শেখাতে হবে? হ্যাঁ, 1 সপ্তাহ সময় দেওয়া হলো। এর মাঝে যদি আমাদের রসিকতা শেখাতে পারো, তোমাদের চলে যেতে দিব। টুকি শুকনো গলায় বলল, আর যদি না পারি, তাহলে তোমাদের মস্তিষ্কটা আলাদা করে নিব। রোবটদের কোনো রসবোধ নেই। তারা যে ঠাট্টা করছে না সেটা বুঝতে টুকি আর ঝাড় এতটুকু দেরি হলো না। বুদ্ধিজীবী রোবটটা কৌতুকবোধ ল্যাবরেটরি ঘরের দরজা খুলে তার মাঝে ঠেলে টুকি এবং ঝাঁকে ঢুকিয়ে দিয়ে ঘটাং করে বাইরে থেকে তালা মেরে দিল। ঘরের ভিতরে একটা বড় টেবিল, তার চারপাশে বেশ কয়েকটা চেয়ার। চেয়ারে পিঠ সোজা করে দুটো রোবট বসে আছে। ঘরের দেয়ালে অসংখ্য তাক, সেখানে মাইক্রোক্রিস্টালে পৃথিবীতে হাস্য কৌতুক নিয়ে যা কিছু সৃষ্টি হয়েছে সব জমা করে রাখা আছে। যা শুকনো মুখে বলল, কি বিপদে পড়া গেল। টুকি একটা নিঃশ্বাস ফেলে বলল, বিপদের কি আছে? হাসি তামাশা তো ছেলে মানুষের ব্যাপার, বোঝানো কঠিন হবে না। যা বিষণ্ণ মুখে মাথা নাড়ল, বলল, হাসি তামাশা করা সোজা, সেটা বোঝানো সোজা নয়। এসো দেখি চেষ্টা করে এদের কি অবস্থা। টুকি রোবট দুটির সামনে গিয়ে বলল, তোমাদের নাম কি? রোবট দুটি দেখতে হুবহু একরকম। একজন বলল, আমাদের কোনো নাম নেই। নাম নেই? এ তো মহা যন্ত্রণা হলো দেখি। এটা কি হাসির কথা? আমরা কি হাসবো? না, এটা হাসির কথা নয়, কিন্তু তোমাদের নাম না থাকলে ডাকাডাকি করা নিয়ে খুব অসুবিধে হবে। প্রথমে তোমাদের একটা করে নাম দিয়ে দেওয়া যাক। কি নাম দেবে? যেহেতু আমাদের প্রজেক্ট তোমাদের হাসাহাসি করানো, কাজেই তোমাদের নাম দেওয়া যাক হাসা আর হাসি। টুকি একজনের দিকে তাকিয়ে বলল, তোমার নাম হাসা। তারপর অন্যজনের দিকে তাকিয়ে বলল, আর তোমার নাম হাসি। রোবট দুটি মাথা নেড়ে নিজেদের নাম গ্রহণ করে নিল। টুকি সোজা হয়ে দাঁড়িয়ে বলল, হাসা এবং হাসি, এবার হাসাহাসি শুরু করো। হাসা নামের রোবটটি বলল, এটা কি হাসির কথা? আমরা কি হাসবো? হাসি নামের রোবটটা বলল, না, এটা আমার কথা না। টুকি হেসে বলল, এটা হাসির কথা না, সেজন্য এটা হাসির কথা। তাহলে আমরা কি হাসবো? হ্যাঁ, হাসো। রোবট দুটি কাট কাট স্বরে উচ্চারণ করল, হা 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 হা। তাদের এই শুষ্ক ধাতব স্বর শুনে হঠাৎ করে টুকি এবং ঝায়ের শরীরের লোম খাড়া হয়ে যায়। টুকি শুকনো গলায় বলল, ঝা, কাজটা সহজ হবে না। ঝা বলল, আমি জানতাম। টুকি একটা নিঃশ্বাস ফেলে হাসা হাসির দিকে তাকিয়ে বলল, তোমরা এতদিন কি করছো? আমরা একটা কৌতুক নিয়ে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করছি। কতদিন থেকে করছো? হাসা বলল, আজকে নিয়ে 7 বছর 2 মাস 11 দিন। টুকি এবং ঝা একসাথে চমকে উঠল। ঝা ভয় পাওয়া গলায় বলল, কি কি বললে? হাসি বলল, এটা কিছুই না। এর আগেরটা নিয়ে আমরা 11 বছর সময় কাটিয়েছি। শেষে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে সেটা ছেড়ে দিয়েছে। সে তুলনায় এইটা মনে হয় সহজ। গত 6 মাস থেকে মনে হয় একটু একটু বুঝতে পারছি। কি বুঝতে পারছো? কৌতুকটার কোন জায়গায় হাসতে হবে। টুকি ভ্রু কুঁচকে বলল, কৌতুকটা কি শুনি? একজন মানুষ অন্য একজন মানুষকে বলছে, কাল আমার স্ত্রী শেষ পর্যন্ত আমার সামনে হাঁটু গেড়ে উবু হয়ে বসেছে। তাই নাকি? হাঁটু গেড়ে বসে কি বলেছে? বলেছে, খাটের তলা থেকে বের হয়ে আয় মিনসে। টুকি শুনে খুক খুক করে এবং ঝা হা হা করে হেসে উঠল। হাসা এবং হাসি তাদের সবুজা ফটোসেলের চোখ দিয়ে টুকি এবং ঝাঁকে তীক্ষ্ণ চোখে লক্ষ্য করে তাদের হাসি থামার পরে বলল, আমাদের ধারণা এটি কেন কৌতুককর আমরা সেটাও বুঝতে পেরেছি। কেন শুনি? কারণ মানুষটি তার বন্ধুকে মিথ্যা কথা বলেছে। কখন মিথ্যা কথা বলল? মানুষ কখনো খাটের তলায় যায় না, এটি মিথ্যে কথা। মিথ্যা কথা বললে সেটা হাস্যকর হবে কেন? কারণ মানুষের নীতিক জ্ঞান খুব কম, তারা মিথ্যাচার করে আনন্দ পায়। টুকি রাগে দাঁত কিরমির করে বলল, 7 বছর বিশ্লেষণ করে এইটা আবিষ্কার করলে? হাসি বলল, কেন, ভুল হয়েছে? টুকি কোনো কথা না বলে মেঝেতে পা দাপিয়ে ঘরের অন্য পাশ চলে গেল। হাসা ঝাঁকে জিজ্ঞেস করলো, এটা কি হাস্যকর? আমরা কি এখন হাসবো? ঝা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইচ্ছে হলে হাসো। হাসা এবং হাসি একসাথে কাট কাট স্বরে উচ্চারণ করলো, হা 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 হা। এবং সেটা শুনে আবার টুকি এবং ঝায়ের সমস্ত শরীর কাটা দিয়ে ওঠে। পরবর্তী দিনগুলো টুকি অমানসিক পরিশ্রম করে রোবট দুটিকে হাস্য কৌতুকের মর্মকথা বোঝানোর চেষ্টা করে। যখন সে মোটামুটি নিশ্চিত হয়ে গেল রোবটেরা ব্যাপারটি বুঝতে পেরেছে, তখন সে তাদেরকে একটা কৌতুক শোনালো। কৌতুকটা এরকম, বায়োলজি শিক্ষক একটা কাবাব চিমটা দিয়ে ধরে বলল, এই যে ব্যাঙটা দেখছো, এটা এখন আমরা কাটবো। ছাত্রছাত্রীরা বলল, স্যার এটা তো ব্যাঙ নয়, এটা কাবাব। স্যার চোখ কপালে তুলে বললেন, তাহলে আমি নাস্তা করলাম কি খেয়ে?
কৌতুকটা শুনে হাসা এবং হাসি হা হা করে হেসে ওঠে এবং সেটা দেখে টুকি বেশ উৎসাহ অনুভব করলো। জিজ্ঞেস করলো, বলো দেখি কোন জায়গাটা হাসির? হাসা বলল, খুব সহজ। যখন শিক্ষক বলল, তাহলে আমি কি খেয়ে নাস্তা করলাম? টুকির চোখ উজ্জ্বল হয়ে উঠল, বলল, ঠিক ধরেছ। হাসি, তুমি এখন বলো কেন এই কথাটা হাসির? কারণ শিক্ষক 2টা কাবাব এনেছিল, একটা দিয়ে নাস্তা করেছে আর 2 নম্বরটা চিমটা ধরে ছাত্রছাত্রীদেরকে দেখিয়েছে। টুকির চোয়াল ঝুলে পড়ল। কোনো মতে বলল, আর ব্যাংকটা? সেটা লাফ দিয়ে জানালা দিয়ে বের হয়ে গেছে। হা হা হা। টুকি এবং ঝা খুব মনমরা হয়ে একবেলা কাটিয়ে দিল। সময় শেষ হয়ে আসছে। যদি তার রোবটগুলোকে হাস্য কৌতুক শেখাতে না পারে, আক্ষরিক অর্থে তাদের মাথা কাটা যাবে। পরের 3 দিন টুকি আবার খাওয়া ঘুম ছেড়ে রোবটগুলোর পিছনে লেগে রইল। ঝাও সাহায্য করতে চাইছিল, কিন্তু টুকি ঝাকে এত গুরুত্বপূর্ণ ব্যাপারে ঠিক বিশ্বাস করতে পারল না বলে কাছে ঘেঁষতে দিল না। মানুষ কেন হাসে, কেন হাসা উচিত, কোথায় কোথায় হাসা যায়, এই সব বিষয় নিয়ে কথা বলল। উদাহরণ দিল, নিজে নেচে কুদে অভিনয় করে দেখালো এবং সব শেষ করে আবার তাদেরকে একটা কৌতুক শোনালো। এবারে কৌতুকটা এরকম। একজন এক পায়ে লাল অন্য পায়ে সবুজ মোজা পরে এসেছে। বন্ধু জিজ্ঞেস করলো, কি হলো, 2 পায়ে 2 রকম মোজা কেন? কী করবো বল, বাসায় আরও এক জোড়া মোজা আছে, সেটাও এরকম। কৌতুকটা শুনে রোবট দুটি অনেক জোরে জোরে হাসতে শুরু করলো। টুকি একটু আশান্বিত হয়ে বলল, বাও দেখি এই কৌতুকটা কেন হাসির? হাসা বলল, এটা বলা তো খুবই সোজা, মানুষটার বোকামি নিয়ে হাসা হচ্ছে। টুকি হাতে কিল দিয়ে বলল, ঠিক বলেছে। এবারে বাবা দেখি বোকামিটা কি? মানুষটার বুদ্ধি কম, বাজারে গিয়ে প্রত্যেকবারই 2 রঙের 2টা মোজা কিনে ফেলে। টুকি আবার তার মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার এতদিনের পরিশ্রম পুরোটাই বৃথা গেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর মাত্র 1টি দিন বাকি। গত 6 দিনে যাকে এতটুকু শেখানো যায়নি, সে বাকি একদিনে পুরোটুকু শিখে নেবে, এটা আশা করা ঠিক নয়। টুকি তবুও আশা ছাড়ল না। খাওয়া দাওয়া ছেড়ে সে রোবট দুটির পেছনে রেগে রইল। তাদের সে হাস্য কৌতুকের মর্ম কথা বুঝিয়েই ছাড়বে। একটানা 18 ঘন্টা পরিশ্রম করে সে হাসা এবং হাসিকে জিজ্ঞেস করলো, এখন বুঝতে পেরেছ? রোবট দুটি মাথা নাড়ল, বলল, পেরেছি, একেবারে পরিষ্কার হয়ে গেছে। চমৎকার। টুকি আশা নিয়ে বলল, এবারে তাহলে পরীক্ষা করা যাক। একটা কৌতুক বলি। একজন আরেকজনকে জিজ্ঞেস করলো, তোমার কুকুরটা নাকি এত বুদ্ধিমান যে তোমাদের সাথে তাস খেলে। মানুষটা উত্তর দিল, বুদ্ধিমান না কচু, হাতে টেক্কা পড়লে খুশিতে লেজ নাড়তে থাকে আর আমরা বুঝে ফেলি কি পেয়েছে। হাসা এবং হাসি জোরে জোরে হাসতে শুরু করলো। টুকি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, এবার বলো তো কেন এটা হাসির? খুবই সহজ, মানুষ ভাবছে কুকুরটা বুদ্ধিমান, আসলে নেহায়েতি বোকা। টেক্কা পেলেই লেজ নাড়ানো ঠিক নয়। টুকি ফ্যাকাশে মুখে বিশাল এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের জীবন এখানেই শেষ ঝা। 1 সপ্তাহ চেষ্টা করে কোনো লাভ হলো না। গবেট রোবটগুলো গবেটই রয়ে গেল। ঝা বলল, আমি একটু চেষ্টা করে দেখব। দেখতে চাইলে দেখো, কী লাভ হবে আমি জানি না। যা হাসা এবং হাসির দিকে এগিয়ে গিয়ে বলল, পৃথিবীতে হাসির জিনিসগুলো কি জানো? হাসা এবং হাসি দ্বিধান্বিতভাবে বলল, জানি না। ঝা একগাল হেসে বলল, ঠিক বলেছ, আসলে কেউই জানে না। তাই কি করতে হয় জানো? কি? যেটা দেখবে সেটা দেখেই হাসবে। একজন মানুষকে যদি দেখো মোটা, হিহি করে হেসে বলবে মানুষটা কি মোটা। যদি দেখো শুকনো, তাহলে হিহি করে হেসে বলবে মানুষটা কি রোগা। রাগে মানুষকে দেখে হাসবে, কারণ সে রাগে। হাসি খুশি মানুষকে দেখে হাসবে, কারণ সে হাসি খুশি। সত্যি 100 ভাগ সত্যি, অ্যান্ড্রোমিডার কসম। হি 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 করে হাসবে, হা 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 করে হাসবে, হো 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 করে হাসবে, খিক 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 করে হাসবে, খক 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 করে হাসবে, খিলখিল খিল করে হাসবে, হাসতে হাসতে গড়াগড়ি খাবে। এমনিতে, কোনো কারণ ছাড়া। হ্যাঁ, এমনিতে কোনো কারণ ছাড়া। সত্যি সত্যি। হাসি পেলেও হাসবে, হাসি না পেলেও হাসবে। হাসির মতো ভালো জিনিস এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু নেই। কোনো কিছুকে গুরুত্ব দিয়ে নেবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে গুরুতর কিছু নেই। সব কিছু নিয়ে হাসা যায়। যে যত বেশি হাসে তার তত আনন্দ। নাও শুরু করো। হাসা এবং হাসি হাসতে শুরু করলো। প্রথমে টুকি শুকনো শরীর দেখে হাসলো, তারপর তার গোমরা মুখ দেখে হাসলো, ঝাঁকে দেখে হাসলো, তার বিশাল শরীর দেখে হেসে গড়িয়ে পড়লো। ঠিক তখন দরজা খুলে গেল। বুদ্ধিজীবী রোবটগুলো হাস্য কৌতুকের কাজ কতটুকু অগ্রসর হয়েছে দেখতে এসেছে। বিশাল মাথা এবং লিকলিকে শরীর নিয়ে কোনো মতে তাল সামনে দাঁড়িয়ে থাকা বুদ্ধিজীবী রোবটদের দেখে হাসা এবং হাসি অট্ট হাসি দিতে শুরু করে।
একে অন্যকে ধরে তারা হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে। তারা একে অন্যকে দেখে হাসতে থাকে, হাসতে হাসতে তারা কাশতে থাকে এবং কাশতে কাশতে তাদের চোখে পানি এসে যায়। বুদ্ধিজীবী রোবট খানিকক্ষণ অবাক হয়ে হাসা এবং হাসির দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে বলল, আমরা গত 2 শতাব্দী চেষ্টা করে যেটা করতে পারিনি, আপনারা 1 সপ্তাহে সেটা করে ফেলেছেন। আমাদের অভিনন্দন গ্রহণ করুন। টুকি এতক্ষণ নিজেকে সামলে ফেলেছে। এক গাল হেসে বলল, এটা কোনো ব্যাপারই না, এর থেকে 1000 গুণ কঠিন কাজ আমরা করতে পারি। বুদ্ধিজীবী রোবট কোনো মতে নিজের তাল সামলে রেখে বলল, এ ব্যাপারে আমাদের এখন বিন্দুমাত্র সন্দেহ নেই। যা ইতস্তত করে বলল, আমরা কি এখন আমাদের মহাকাশযানে ফিরে যেতে পারি? অবশ্যই, অবশ্যই ফিরে যেতে পারেন। আমরা রোবটেরা যখন বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে খল, ফন্দিবাজ, অসৎ, বদমাশ এবং ধুরন্ধর মানুষকে নিশ্চিহ্ন করে ফেলব, তখন কৃতজ্ঞতার সাথে আপনাদের সাথে স্মরণ করা হবে। টুকি মুখে জোর করে হাসি ফুটিয়ে বলল, শুনে খুব খুশি হলাম। রোবটের নেতা অনেকক্ষণ কোনো কথা বলেনি। এবারে এগিয়ে এসে বলল, আপনাদের পৃথিবীতে ফিরে যাওয়া যেন আরও আনন্দময় হয়, সেজন্য আমরা একটা ব্যবস্থা করে দিয়েছি। টুকি শুকনো মুখে বলল, কী ব্যবস্থা? আপনারা মাত্র 2জন মানুষ, 3য়জন রোবট। আপনাদের নিশ্চয়ই ইচ্ছা করে আপনাদের রোবট রবির আপনাদের মতোই রাগ, দুঃখ, আনন্দ, ঘৃণা এরকম অনুভূতি থাকুক। টুকি বিস্ফোরিত চোখে আর রোবটটির দিকে তাকালো। সেটি গলায় এক ধরনের আনন্দের ভাব ফুটিয়ে বলল, রবির ভিতরে আমরা আমাদের বিভিন্ন অনুভূতির ল্যাবরেটরি থেকে অনুভূতিগুলো ঢুকিয়ে দিয়েছি। কি 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 বললে? হ্যাঁ, এখন তোমাদের দীর্ঘ ভ্রমণ হবে আনন্দময়। রবি এখন আর শুধু যন্ত্র নয়, সে অনুভূতিপ্রবণ একটি সত্তা। শুধু একটি জিনিস খেয়াল রেখো। কী জিনিস? কখনো যেন রবিকে রাগিয়ে দিও না। জানোই তো রোবট রেগে গেলে কি সাংঘাতিক অবস্থা হয়। টুকি এবং ঝা শুকনো মুখে মাথা নাড়ল। ঝা বিড়বিড় করে বলল, না, ভয় নেই, আমরা রবিকে রাগাবো না, কখনোই রাগাবো না। গল্পটির শেষ অংশ আপলোড হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা যারা গল্প পড়তে এবং শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর স্টোরি টেলিং বাই দীপ্তি থেকে আজ আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।